আমাদের ডিভোর্স ফাইনাল করার জন্য আমরা দুজন একটা বিষণ্ণ নাস্তায় যাচ্ছিলাম। তখনই হঠাৎ আমার মধ্যে একেবারে অদ্ভুত একটা সুপার পাওয়ার আনলক হয়ে গেল। আমি আমার ওয়াইফের মনের কথা শুনতে পাচ্ছিলাম। আমার ওয়াইফ, যাকে সবসময় ঠান্ডা, সিরিয়াস আর ইমোশন লোকানো আইস কুইন মনে হতো, সে এই মুহূর্তে আমার পাশের সিটে বসেছিল। বাইরে থেকে তার মুখে শুধুই ঘৃণা আর উদাসীনতা দেখা যাচ্ছিল, কিন্তু তার মাথার ভেতরে একেবারেই অন্য একটা কণ্ঠ চিৎকার করছিল, হাব্বি, না, আমার ডিভোর্স একদমই চাই না। আমি কি এখন একটা ফেক মেডিকেল এমার্জেন্সি করে দেব? যদি বলি আমার পেট ব্যথা করছে তবে কি কাজ হবে? হাব্বি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এমন একটা সুন্দর মেয়ে, যার স্কিন ফ্ললেস, লম্বা পা আর ফেস কার্ড কখনো ফেল হয় না। যদি অন্য কেউ আমাকে তুলে নিয়ে যায়, তবে সে আমাকে কখনো তোমার কাছে ফেরত দেবে না। ফাইন্ডার্স কিপার্স। এসব শুনে আমি ড্রাইভার সিটে জমে গেলাম। 1 মিনিট, আমি কি সত্যিই কিছু শুনলাম? কনফিউজড হয়ে আমি রিয়ার ভিউ মিররে তাকালাম। ক্লোয়ি প্যাসেঞ্জার সিটে বসেছিল, জানলার বাইরে তাকাচ্ছিল। তার মুখ সবসময়ের মতো ঠান্ডা আর ভাবলেশীন ছিল। হয়তো আমারই কোনো শব্দের ভুল বা ভ্রম হয়েছে। আমি আস্তে করে বললাম, আমরা যদি ডিভোর্স করে নিই, তবে তোমার লাইফে খুব একটা প্রভাব পড়বে না, তাই না? আমার কথা শুনে ক্লোয়ির চোখের পলকও ফেলল না। সে একদম ঠান্ডা গলায় জবাব দিল, বিশেষ কোনো প্রভাব পড়বে না। কিন্তু তার মাথার ভেতরে অন্য কিছুই চলছিল। হাব্বি, আমার শুধু আমার হাব্বির কাডেলস আর ফোরহেড কিসেস চাই। দ্বিতীয়বার এই কণ্ঠটা এত পরিষ্কার শুনে আমি আবার তার দিকে তাকালাম। ক্লোয়ি এখনও সেই এক্সপ্রেশনলেস মুখ করে বসেছিল। এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল এটা কোনো হ্যালুসিনেশন ছিল না। আমি সত্যিই তার মনের কথা শুনতে পাচ্ছিলাম। আমি স্পষ্টভাবে দেখেছি যে তার ঠোঁট একবারও নড়েনি। হয়তো আমার তাকানো অনুভব করে ক্লোয়ি আমার দিকে তাকালো। তারপর বলল, আজ আমার শরীরটা একটু ভালো লাগছে না। আমরা কি ডিভোর্সের পেপারস পরের বার কমপ্লিট করতে পারি? কিন্তু তার ভেতরে তো আলাদা সেলিব্রেশন চলছিল। ক্লোয়ি, তুমি কত ব্রেভ! ফাইনালি তুমি বলে দিলে। হাব্বি, প্লিজ হ্যাঁ বলে দাও। চলো বাড়ি যাই আর সব ক্যান্সেল করে দিই। আমি বায়না করতে পারি, কিউট হতে পারি, স্ট্রিক্ট বস লেডি হতে পারি, বা চিটকু বেবি গার্লও হতে পারি। তোমার কি ব্ল্যাক টাইটস পছন্দ? হোয়াইট নি সক্স? ফিশনেটস? শুধু বলে দাও হাব্বি, তোমার কোন টাইপের মেয়ে পছন্দ। আমি সব করতে পারি। তার চিন্তা শুনে আমার মাথা ব্যথা করতে লাগল। খুব শোরগোল ছিল, কিন্তু এখন আমার আর কোনো সন্দেহ ছিল না, এসব ক্লোয়িয়ের আসল অনুভূতি ছিল। কিছুক্ষণ ভাবার পর আমি একটা গভীর শ্বাস নিয়ে, ঠিক আছে, আজ বাড়ি চলো। আমার কথা শুনতেই তার চোখ দুটি খুশিতে চকচক করে উঠল, কিন্তু সে সঙ্গে সঙ্গে তার ইমোশন লুকিয়ে ফেলল। নিজের মুখটাকে আবার নরমাল করে সে মাথা নাড়ল। ঠিক আছে, যেমন তুমি চাও, আমরা বাড়ি চলি। পুরো রাস্তায় ক্লোয়ির মন স্বস্তি পেয়ে গিয়েছিল। তার মাথায় ক্রমাগত খুশির গান চলছিল, আর সে বারবার একই কথা রিপিট করছিল, হাব্বি, হাব্বি, হাব্বি। সেই মুহূর্তে আমি প্রথমবার অনুভব করলাম, 2 বছরের বিয়ের পরও আমি আমার ওয়াইফকে একদমই বুঝতে পারিনি। 1 মিনিট, সেই অ্যারোগেন্ট আর আনটাচেবল প্রফেসর ওডিস কোথায় গেল? আর এই চিটকু, অভিযোগকারী আর অনবরত কথা বলা মেয়েটা কে? সত্যি বলতে আমাদের আর ক্লোয়ির বিয়ে খুব তাড়াতাড়ি হয়েছিল। আমরা ভেবেছিলাম বিয়ের পর ধীরে ধীরে ভালোবাসা বাড়িয়ে নেব, কিন্তু রিয়ালিটি অন্য কিছু ছিল। আমরা দুজন আমাদের কাজে এত বিজি ছিলাম যে একে অপরের জন্য সময়ই বের করতে পারিনি। আর ক্লোইয়ের ঠান্ডা পার্সোনালিটি তাকে আরও দূরে সরিয়ে রেখেছিল। স্বামী স্ত্রীর চেয়ে আমাদের দুজনকে ঘরোয়া রুমমেট মনে হতো। শেষ পর্যন্ত 2 বছর ধরে আমরা আলাদা আলাদা বেডরুমে ঘুমাচ্ছিলাম। বাড়ি পৌঁছানোর পর আমরা দুজন ভেতরে এলাম। সবসময়ের মতো একে অপরের থেকে একটু ডিস্টেন্স বজায় রাখলাম। ক্লোয়ি সোজা বলল, আমার শরীরটা ভালো লাগছে না, আমি আমার রুমে গিয়ে রেস্ট নেব। তারপর সে সিঁড়ির দিকে ঘুরে গেল। কিন্তু তার মাথার ভেতরের লাইভ ব্রডকাস্ট আবার শুরু হয়ে গেল। আমাকে এখনই তৎক্ষণাৎ অনলাইনে গিয়ে গুগল করতে হবে, হাউ টু কোক্স ইয়োর হাজব্যান্ড 101। ও রাইট, আমার স্পেশাল প্ল্যান। আমাকে আমার থাই হাই স্টকিংস খুঁজতে হবে। আমি তো এটাও জানি না হাব্বির কোন টাইপ পছন্দ। আমি ওগুলো পরে তার সামনে ন্যাচারালি কিভাবে যাব, কোনো রকম ডেসপারেট না দেখিয়ে। কতটা অ্যানয়িং! শেষ পর্যন্ত হাব্বির ওই আইস কুইন টাইপ মেয়ে কেন পছন্দ? সে একটা আইস ব্লকের জন্য তো পাগল হতে পারে, কিন্তু আমার জন্য না। আরে দাঁড়াও একটু, আমি মনে মনে ভাবলাম। কে বলল আমার আইস কুইন টাইপ মেয়ে পছন্দ? এটা তো আমার ইমেজের সোজা বদনাম। কিন্তু সত্যি বলতে ক্লোইয়ের এই জবরদস্ত কন্ট্রাস্ট তার প্রতি আমার আগ্রহ আরও বাড়িয়ে দিল। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এটা ছিল যে তার ভেতরের কণ্ঠটা একেবারেই এমন লাগছে না যেন কোনো ওয়াইফের তার হাজব্যান্ডের প্রতি কোনো ফিলিংসই নেই। আমার মনে হতে লাগল যে আমাদের মাঝে অনেক বড় কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে। দুর্ভাগ্যবশত পুরো দুপুর ক্লোয়ি একবারও তার রুমের বাইরে বের হল না।
হয়তো আমাদের রুমগুলোর দূরত্ব বেশি ছিল, তাই তার থট শোনার আমার ওয়াইফাই কানেকশন কাট হয়ে গিয়েছিল। সন্ধ্যায় এক ইম্পর্টেন্ট ক্লায়েন্টের সাথে ডিনার মিটিং ছিল। আমি তার রুমের কাছে গেলাম আর দরজায় নক করলাম। তাকে শুধু ইনফর্ম করে বের হতে যাচ্ছিলাম। ভেতর থেকে তার ঠান্ডা কণ্ঠ ভেসে উঠল, ঠিক আছে, বুঝেছি। কিন্তু সে বলা মাত্রই তার মনের ভেতরে আবার কান্নাকাটি শুরু হয়ে গেল। হাব্বি কতদিন ধরে আমার সাথে খাবার খায়নি। সে সবসময় ক্লায়েন্টস আর বিজনেস মিটিংয়ে বিজি থাকে। কিন্তু এটা তার ক্যারিয়ার। তার নিশ্চয়ই বাধ্য, বোধশক্তিপূর্ণ আর ইন্ডিপেন্ডেন্ট ওয়াইফ পছন্দ হবে। হয়তো আমি ততটা ভালো নই, তাই সে ডিভোর্স চায়। কাঁদলে আমার মুখ ফুলে যায়, আমাকে আগলি লাগতে শুরু করে। একটু পরে চোখে আইস প্যাক লাগাতে হবে। আমি অবাক হয়ে গেলাম। শুধু ডিনার অ্যাপয়েন্টমেন্টের জন্য সে এত উদাস কেন হচ্ছিল? আমারও ইমোশন গুলিয়ে গেল। শেষ পর্যন্ত আমার চোখে ক্লোই সবসময় এক অ্যারোগ্যান্ট আর আনরিচেবল প্রফেসর ছিল। আমি কখনো ভাবিনি যে ভেতর থেকে সে এত অ্যাটেনশন চাওয়া আর ইমোশনাল হবে। ক্লায়েন্টের সাথে প্রজেক্ট ডিল সাকসেসফুলি ফাইনাল করার পর আমি এক্সপেক্টেড টাইমের আগেই বাড়ি ফিরে এলাম। শাওয়ার নিয়ে আমি বেডে শুয়ে পড়লাম। পুরো দিনের অদ্ভুত ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সবথেকে বড় প্রশ্ন ছিল, আমরা সত্যিই ডিভোর্স নিচ্ছি নাকি না? আমার অভ্যেস সবসময় সোজাসাপটা। আমি বিষয়গুলোকে টেনে লম্বা করার মতো মানুষ নই। ডিভোর্সের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে ক্লোইয়ের সাথে কথা বলতেই হবে। আমাকে বুঝতে হবে যে তার মাথায় আসলে চলছেটা কি। আমি এসব কথাই ভাবছিলাম। হঠাৎ দরজায় হালকা নক এলো। আমি সোজা হয়ে বসলাম। ভেতরে এসো। দরজা খুলল। ক্লোই সেখানে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল সে এইমাত্র শাওয়ার নিয়ে এসেছে। তার লম্বা ভেজা চুল কাঁধ গড়িয়ে পিঠ পর্যন্ত নেমে এসেছিল। তার সবসময়কার সেই ধারালো আর ইন্টিমিডেটিং চোখ দুটো আজ নিচের দিকে ঝুঁকেছিল। প্রথমবার তাকে এত নাজুক আর অস্বস্তিকর লাগছিল। তোমার কি কিছু চাই? আমি জিজ্ঞেস করলাম। আমি ইচ্ছাকৃতভাবেই তার দিকে কম তাকাচ্ছিলাম। সকাল থেকে তার পাগলামি ভরা ইনার থটস আমার মাথা গুলিয়ে দিয়েছিল। রাতের বেলা একটা বেডরুমে একটা পুরুষ আর একটা সুন্দরী মানুষ একা, এমন অবস্থায় মনকে এদিক ওদিক ঘুরে বেড়ানো থেকে আটকানো মুশকিল ছিল। ক্লোই আস্তে করে বলল, আমার বুকে এখনো একটু ডিসকমফর্ট হচ্ছে। তুমি কি একটু দেখতে পারো? তার গলায় আগের সেই শীতলতা অনেক কম ছিল। তার জায়গায় ছিল লজ্জা আর দ্বিধা। আর তারপর তার মাথার কণ্ঠ আবার ফুল ভলিউমে শুরু হয়ে গেল। হাব্বি, প্লিজ প্লিজ আমাকে মানা করো না। যদি তুমি মানা করো তবে আমি এখানেই কেঁদে দেব। আমি এটার জন্য সারা রাত প্রস্তুতি নিয়েছি। আয়নার সামনে নিজেকে ৩ ঘন্টা ধরে মোটিভেট করেছি। আমি সাথে সাথে বললাম, কিন্তু আমি তো ডাক্তার নই। যদি প্রবলেম সিরিয়াস হয় তবে আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে চলি। আমি উঠে গাড়ির চাবি নিতেই যাচ্ছিলাম, তখনই একটা নরম আর ফর্সা হাত এগিয়ে এলো। সে আমার কাঁধে হাত রেখে আমাকে থামিয়ে দিল। প্রয়োজন নেই, আমি জানি প্রবলেম কি। আমার বুকে শুধু ক্লোই বলতে বলতে থেমে গেল। ভেতরে তার মাথা আবার ফুল স্পিডে চলছিল। হাব্বি, প্লিজ আমাকে এভাবে দেখো না। আমার মনের হরিণ শুধু এদিক ওদিক দৌড়াচ্ছে না, সে তো পার্কোর করছে। দেওয়ালে ধাক্কা খেয়েছে আর এখন কনকাশনে মরতে বসেছে। আমি এত নার্ভাস কেন? হাব্বি এত হ্যান্ডসাম কেন? হয়তো তার থটস খুব বেশি কেয়টিক ছিল, অথবা সে অ্যাংজাইটি থেকে কাঁপছিল। যাই হোক, আমি পরিষ্কার শুনলাম যে সে ভুলবশত একটা শব্দ বলে ফেলেছে, হাব্বি। ক্লোই সাথে সাথে জমে গেল। তারপর তাড়াতাড়ি কথা সামলে নিয়ে বলল, আমার বুকটা ভারী লাগছে। তুমি কি একটু মাসাজ করে দিতে পারো? তার কথা শুনতেই পুরো ঘর শান্ত হয়ে গেল। এত নীরবতা ছিল যে সূচ পড়ার শব্দও শোনা যেত না। এমনকি তার মাথার কণ্ঠও বন্ধ হয়ে গেল। বাতাস পর্যন্ত যেন জমে গেল। আমি তার লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকাচ্ছিলাম। তার গাল টমেটোর মতো লাল হয়ে গিয়েছিল। ঠোঁট দুটি এত জোরে বন্ধ ছিল যে সাদা দেখা যাচ্ছিল। সে কিছু বলতে পারছিল না। শেষ পর্যন্ত আমাকেই নীরবতা ভাঙতে হলো। তোমার বুক ভারী লাগছে? না, মানে, হ্যাঁ, বুক ভারী লাগছে। তুমি ঠিক করে দেবে? তার মাথায় আলাদা এক স্পিচ চলছিল। যা হওয়ার ছিল হয়ে গেছে। এখন পিছিয়ে গিয়ে লাভ নেই। ক্লোই, সাহস রাখো। হাব্বি, প্লিজ মেনে যাও। আমার হাত হালকা একটু নড়ে উঠল। কসম খেয়ে বলছি, ওটা কেবল একটা ন্যাচারাল রিফ্লেক্স ছিল। আমি ইচ্ছে করে কিছু করিনি। ক্লোইর মুখ আরও লাল হয়ে গেল। তার ঘাড় পর্যন্ত রং উঠে গেল। আমি তাড়াতাড়ি বললাম, আমার মনে হয় মেডিসিন ক্যাবিনেটে কিছু ট্যাবলেট থাকবে। আমি উঠার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ক্লোই এবার পিছিয়ে যাওয়ার পাত্রী ছিল না। সে আমাকে উঠতে দেখেই রিফ্লেক্সে আমাকে আবার বেড়ে ধাক্কা দিল। শুধু একটা ছোট্ট প্রবলেম ছিল। সে নিজের শক্তির সঠিক হিসাব করতে পারেনি। পরের মুহূর্তে আমরা দুজনেই ব্যালেন্স হারিয়ে ফেললাম আর সিধা বেডে পড়ে গেলাম। পড়ার সময় ক্লোই কিছু একটা ধরে ফেলল। তার মাথার কণ্ঠ আবার শোনা গেল, ১ মিনিট, হাব্বির অ্যাবস আছে? আমি সারা জীবন ভালো কাজ করেছি। আমি কোনো ক্রিমিনাল নই। নিজের লিগ্যাল হাজবেন্ডকে একটু টাচ করতে মন চাওয়া তো কোনো গুণা নয়। এই গোল্ডেন অপরচুনিটি ওয়েস্ট করাও তো ভুল হবে। আমার মুখ গরম হয়ে উঠল। তার নির্লজ্জ থটস শুনে আমার নিজেরও এম্বারাসড লাগছিল। আমি সাথে সাথে সেই ছোট হাতটা ধরে ফেললাম, যা ধীরে ধীরে আমার পেটের দিকে এগোচ্ছিল।
সবার আগে তুমি উঠে বসো, আমার শ্বাস আটকে যাচ্ছে, এবার আমার বুক ভারী লাগছে। ক্লোইর সব সাহস ছিল কেবল তার মাথার ভেতরে। আমি যেমনই সত্যি সত্যি বলে দিলাম, সে ঘাবড়ে গেল, তাড়াতাড়ি বেড থেকে উঠতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও, সরি। সে এত প্যানিক করছিল যে নিজেকেই জড়িয়ে ফেলছিল। গত 5 মিনিটের হাঙ্গামা মনে করে তার পুরো শরীর যেন আলগা হয়ে গেল। তাকে সামলানোর জন্য আমি হাত বাড়ালাম। আমার ইচ্ছে ছিল তার কাঁধ ধরার, কিন্তু অকওয়ার্ড পজিশনের কারণে আমার হাত গিয়ে তার কোমরে পৌঁছালো। যেমনই আমি তার কোমরকে সাপোর্ট দিলাম, ক্লোই পুরোপুরি ফ্রিজ হয়ে গেল। 1 সেকেন্ডের জন্য সে সোজা দাঁড়িয়ে রইল। তারপর যেন তার সব শক্তি গায়েব হয়ে গেল। সে আবার সিধা আমার দিকে পড়ে গেল। আমি একদম স্তম্ভিত হয়ে গেলাম। আমার 2 হাত এখনও তার কোমর ধরেছিল। একটা পুরো আস্ত মানুষ হঠাৎ কিভাবে কোনো হাড়গোড় ছাড়া জেলির মতো এভাবে পড়ে যেতে পারে, আমি একদম বুঝতে পারছিলাম না। দেখো, তুমি যখন এমন করো না, তখন আমার মনে হয় তুমি এসব ইচ্ছে করেই করছো। না, মানে, আমার কোমর সহজে টাচ করা যায় না। মানে, ওটা একটু বেশি সেনসিটিভ। তার কথা শুনতেই আমার একটা পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। বিয়ের রেজিস্ট্রেশনের কিছুদিন পর আমরা বাইরে খাচ্ছিলাম। সেখানে কিছু কমন ফ্রেন্ডস দেখা হয়ে গিয়েছিল। একজন কিউট হাজবেন্ডের অভিনয় করতে গিয়ে আমি ক্যাজুয়ালি তার কোমরে হাত রেখেছিলাম, আর তার রেজাল্ট, সে সাথে সাথে কাঠের মতো সোজা হয়ে গিয়েছিল। তার স্ফূর্তি গায়েব হয়ে গিয়েছিল, আর সে আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়েছিল। তখন আমি ভেবেছিলাম যে আমি তার বাউন্ডারি ক্রস করে ফেলেছি, তাই আমি সাথে সাথে হাত সরিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। এমন আরও কিছু ইনসিডেন্টও ঘটেছিল। যখনই ভুলবশত আমার আঙুল তার কোমর স্পর্শ করত, তার রিয়াকশন সবসময় সেম হতো। পুরো শরীর স্টিফ আর এক্সপ্রেশন হঠাৎ ডার্ক হয়ে যেত। ধীরে ধীরে 2 বছরে আমি এটা ধরে নিয়েছিলাম যে সে আমার স্পর্শ একদম পছন্দ করে না। প্রত্যেক মানুষের নিজের পছন্দ থাকে। যেমন আমার একটা উইকনেস আছে, আমার পাতলা আর সুন্দর কোমরওয়ালা মেয়ে পছন্দ। কিন্তু এখন মনে হচ্ছিল যে আমি 2 বছর ধরে ভুল বুঝে আসছিলাম। এসব একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। তার কোমর স্পর্শ করলে তার ঘৃণা হতো না, সে কেবল খুব সেন্সিটিভ ছিল। আর অদ্ভুত বিষয় হলো, সত্যি জানার পর আমার কিউরিওসিটি আরও বেড়ে গেল। মনে হয় এই রিলেশনশিপের আসল পারভার্ট আমিই ছিলাম। প্রায় 2.5 মিনিট পর আমরা দুজনে লিভিং রুমের সোফায় মুখোমুখি বসেছিলাম। ক্লোইর মুখে সেই প্রফেসরের মতো ঠান্ডা এক্সপ্রেশন ছিল, কিন্তু তার গাল এখনও লাল হয়েছিল। মনে হচ্ছিল সে আমার কিছু বলার অপেক্ষা করছে, কিন্তু তার মাথার ভেতরে আবার তুফান চলছিল। কোন বিষয়ে কথা বলতে হবে? যদি প্রেম আর কিসেসের বিষয় না হয়, তবে আমার কোনো কথা বলার নেই। আগেরবার হাব্বি বলেছিল আমাদের কথা বলতে হবে, আর তার রেজাল্ট ডিভোর্স পেপার্স বেরিয়েছিল। আমি এই কনভারসেশনকে রিজেক্ট করছি। আমি রোম্যান্সের কথা বলতে আসিনি। চাই আমার ওয়াইফ এই মুহূর্তে যতই কিউট লাগুক না কেন, আমি এখানে অন্য একটা কারণে এসেছিলাম। এখন আমি তার আসল থট শুনতে পারছিলাম, আর অবশেষে তার প্যাঁচানো বিহেভিয়ার বুঝতে পারছিলাম। কিছুক্ষণ ভাবার পর আমি জিজ্ঞেস করলাম, আমি যখন ডিভোর্সের প্রপোজাল দিয়েছিলাম, তখন তুমি সাথে সাথে রাজি হয়ে গিয়েছিলে, কারণ তুমিও জানতে যে আমাদের বিয়েতে প্রবলেমস আছে, তাই না? ক্লোই সোজা আমার দিকে তাকালো। সত্যি বলতে আমার মনে হয় না আমাদের বিয়েতে কোনো প্রবলেম আছে। আমরা সেটাই করছি যা বিয়ের আগের এগ্রিমেন্টে ডিসাইড হয়েছিল। আমি তোমার ডিভোর্স চাওয়ার আসল কারণ জানি না, তবে আমি সবসময় তোমার ডিসিশনগুলোকে রেসপেক্ট করেছি। এটুকু বলে সে তার ফর্সা আর পাতলা হাত দিয়ে চুলের একটি লট কানের পেছনে সরিয়ে নিল। বাইরে থেকে তাকে খুব এলিগেন্ট লাগছিল, কিন্তু তার মাথায় আলাদা ড্রামা চলছিল। হাব্বি ডিভোর্স কেন চায়? কোন ডাইনি আমার জায়গা নেওয়ার চেষ্টা করছে? তার ফিগার কি আমার চেয়ে বেটার? সে কি আমার চেয়ে বেশি সুন্দর? তার কাছে কি আমার চেয়ে বেশি পিএইচডি ডিগ্রি আছে? সে কি আমার চেয়েও বেশি ইন্টেলিজেন্ট আর কোল্ড দেখতে? আমি 2 বছর ধরে পারফেক্ট অভিনয় করলাম, তাও আমার হাজবেন্ডকে কে চুরি করছে? এই শিয়ালির মতো দেখতে মেয়েটা কে? তার ভেতরের অনবরত কমেন্ট্রি শুনে আমার মাথা ব্যথা করতে লাগলো। বাইরে থেকে আমার ওয়াইফ একজন শান্ত প্রফেসর, ভেতরে সে একজন ফুল টাইম ড্রামা মেশিন। আমার মনে হচ্ছিল যেন একজনের সাথে দুটো পার্সোনালিটি ফ্রিতে পেয়ে গেছি। অবশেষে আমি আর সহ্য করতে পারলাম না। তুমি চুপ করো তো আগে। যেমনই এই শব্দগুলো আমার মুখ থেকে বেরোলো, পুরো ঘর শান্ত হয়ে গেল। তখন আমার উপলব্ধি হলো আমি বড় একটা ভুল করে ফেলেছি। আমি আস্তে করে মাথা তুললাম। ক্লোইর সুন্দর চোখ দুটি অভিযোগে ভরে গেল। সে নিচু গলায় বলল, আমি তো কিছুই বলিনি। ও মাই গড! হাব্বি যখন রাগে থাকে তখনও কত সুন্দর লাগে। আমার তো মন চাইছে এক্ষুনি হাঁটু গেড়ে বসে তাকে মাস্টার বলে ডাকি। ক্লোই, তুমি সত্যি সত্যি পাগল। কিন্তু চাবুকটা যদি হাবির হাতে থাকে, তবে হয়তো এতটা খারাপও হবে না। হয়তো আমার পছন্দই হয়ে যাবে। 1 মিনিট, আমি কি ভাবছি? এসব শুনে আমি পুরোপুরি স্তম্ভিত হয়ে গেলাম। আমার মাথায় তৈরি সেই আনটাচেবল গডেস প্রফেসরের ইমেজ এখন ঝড়ের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। সেই মুহূর্তে ক্লোই আমার দিকে তাকাচ্ছিল। আমার মুখে শক আর কনফিউশন স্পষ্টভাবে ফুটে উঠেছিল। ভেতরে ভেতরে সে ঘাবড়ে গেল। আমি কি আজ রাতে খুব বেশি অবভিয়াস হয়ে গেলাম? আমার আসল পার্সোনালিটি কি বাইরে চলে এলো? না হলে হাবি আজ এত অদ্ভুত বিহেভ কেন করছে? তার মাথার ম্যারাথন থামানোর জন্য আমি অবশেষে বলতে শুরু করলাম। সবচেয়ে আগে একটা কথা ক্লিয়ার করে দিই, আমার ডিভোর্স চাওয়ার সাথে অন্য কোনো মেয়ের কোনো সম্পর্ক নেই। আজ আমি শুধু আমাদের রিলেশনশিপের ব্যাপারে কথা বলতে চাই।
আমি যখন ডিভোর্সের কথা বলেছিলাম সেটা শুধুমাত্র সেই অ্যাগ্রিমেন্টের কারণে ছিল যা আমরা বিয়ের আগে করেছিলাম। আমরা বলেছিলাম যে যদি কয়েক বছর পরও আমাদের মাঝে ফিলিংস ডেভেলপ না হয় অথবা আমাদের মধ্যে কারো অন্য কাউকে পছন্দ হয়ে যায় তবে আমরা পিসফুলি ডিভোর্স নিয়ে নেব। আমি যখন এই কথাটা তুললাম তুমি সাথে সাথে মেনে নিলে, তাই আমার মনে হয়েছিল তুমিও ভাবো যে আমাদের মাঝে কোনো স্পার্ক নেই। উপরন্তু আমি শুনেছিলাম যে তোমার মনে এখনও এক হোয়াইট মুনলাইট রয়েছে, সেই সিনিয়র যাকে তুমি স্কুলের সময় পছন্দ করতে। আমার কথা শুনতেই ক্লোইর এক্সপ্রেশন আরও ঠান্ডা হয়ে গেল, কিন্তু তার চোখের ভেতরে প্যানিক পরিষ্কার দেখা যাচ্ছিল। তাহলে তুমি বলছো যে তোমার মনে অন্য কেউ আছে, নাকি তুমি বলছো যে তোমার আমার জন্য একদমই ফিলিংস নেই? এই ভালোবাসা কি শুধু আমার দিক থেকেই ছিল? আমি কি ওয়ান সাইডেড লাভে জ্বলে ছাই হয়ে যাব? হাবির আমার জন্য কিছুই ফিল হয় না। আমি কত বেচারি ট্র্যাজিক বিউটি। আমি একটা গভীর শ্বাস নিয়ে বললাম, আমি ভেবেছিলাম তোমার আমার জন্য কিছুই ফিল হয় না, আর আমার মনে অন্য কেউ নেই। গত 2 বছর আমি কোম্পানি বিল্ড করতে এত বিজি ছিলাম যে আমি আর কিছুই ভাবিনি। আমার মনে হয়েছিল তুমি এই বোরিং আর রুটিন লাইফ থেকে ক্লান্ত হয়ে পড়বে। তাছাড়া আমি যখন ডিভোর্সের কথা বলেছিলাম তুমি তো মানাও করনি। আর আমি শুনেছিলাম যে স্কুলে তুমি এক সিনিয়রকে খুব পছন্দ করতে। আমার কথা শেষ হতেই ক্লোইর আইস কুইন মাস্ক ভেঙে গেল। তার গাল আবার লাল হয়ে গেল, লালিমা তার ঘাড় পর্যন্ত ছড়িয়ে পড়ল। তার পুরো মুখ লাল টমেটোর মতো হয়ে গেল। তার রিয়াকশন দেখে আমি চুপ হয়ে গেলাম। যে ছোট আশাটা আমার মনে তৈরি হয়েছিল সেটাও ধীরে ধীরে শেষ হতে লাগল। এমন রিয়াকশনের পর আমার পক্ষে বিশ্বাস করা কঠিন হচ্ছিল যে সেই সিনিয়র তার মনে কোনো বিশেষ জায়গা ছিল না। আমি চোখ সরিয়ে নিয়ে আস্তে করে বললাম, যদি তোমার মনে অন্য কেউ থাকে তবে তোমার আমার সাথে এই ভালোবাসাহীন বিয়েতে থাকার কোনো দরকার নেই। আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না যে আমার ওয়াইফ অন্য কোনো পুরুষের জন্য ফিলিংস রাখুক। অন্য কোনো পুরুষের জন্য? ক্লোই একদম থেমে গেল। প্রথমে তো তার মনে হয়েছিল যে আমি তার সিক্রেট ধরে ফেলেছি আর তাকে অদ্ভুত ভাবছি, কিন্তু এখন তার মাথা আবার ফুল স্পিডে চলতে লাগল। হাবি, আপনি এটা বুঝছেন না কেন? যে সিনিয়রকে আমি পছন্দ করতাম সে তো আপনিই। আমার কি এখন কনফেস করে দেওয়া উচিত? কিন্তু আমি তো খুব লজ্জা পাচ্ছি। এখন কি কনফেস করা সঠিক হবে? আমার তো আরও ভালো জামাকাপড় পরে আসা উচিত ছিল। তার ভেতরের কথা শুনে আমি আরও কনফিউজড হয়ে গেলাম। সেই সিনিয়র আমি ছিলাম, কিন্তু এটা কিভাবে পসিবল? আমি ক্লোইস থেকে 2 বছরের বড়, আর সেই ইউনিভার্সিটির জন্য অ্যাব্রড গিয়েছিল। আমরা দুজনে একই কলেজে ছিলাম না। যদি সিনিয়র থেকেই থাকে তবে হয়তো স্কুলের হবে। কিন্তু ক্লোই এত সুন্দরী ছিল যে আমি যদি তার সাথে আগে কখনো দেখা করতাম তাহলে আমার অবশ্যই মনে থাকত। আমি তাকে কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম, তখনই ক্লোই হঠাৎ সোফা থেকে দাঁড়িয়ে পড়ল। সে আমার দিকে তাকালো আর বলল, যখন তুমি ডিভোর্সের কথা বলেছিলে এমন ছিল না যে আমার কোনো ফারাক পড়েনি। সেই সময় ইউনিভার্সিটি ল্যাবে খুব সিরিয়াস একটা এক্সপেরিমেন্ট প্রবলেম হয়ে গিয়েছিল। আমাকে সাথে সাথে সেখানে গিয়ে ওটা হ্যান্ডেল করতে হয়েছিল। আর যেখানে সেই সিনিয়রের কথা, ওসব অনেক আগের কথা। ক্লোই আস্তে করে বলল। তার 2 হাত পাশে ছিল, কিন্তু হালকা কাঁপ ছিল। তার ঘাবড়ানো পরিষ্কার দেখা যাচ্ছিল। আজ আমার শরীরটা এমনিতেও ভালো লাগছে না। আমার মনে হয় আমাদের এই বিষয়ে অন্য কোনো দিন কথা বলা উচিত। কি বলো? অন্য সময় শান্তিতে কথা বলি। বাইরে থেকে সে সব সময়কার মতো শান্ত আর কোল্ড লাগছিল, কিন্তু তার মাথায় তো অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছিল। আমি এভাবে কনফেশন করতে পারি না। আমার মেকআপ পারফেক্ট নেই, আমার ইমেজও খারাপ হয়ে গেছে। আমাকে পারফেক্ট টাইমিং খুঁজতে হবে। আমি মনে মনে হাসলাম। মাঝে মাঝে মেয়েরা কত বেশি চিন্তা করে। আমি তাদের চিন্তাভাবনা বুঝতে পারি না, তবে রেসপেক্ট অবশ্যই করি। এমনিতেও এই পুরো অদ্ভুত সিচুয়েশনটা বোঝার জন্য আমার নিজেরও কিছুটা সময় দরকার ছিল। কমপক্ষে একটা কথা ক্লিয়ার হয়ে গিয়েছিল, ক্লোই যে সিনিয়রকে পছন্দ করত সে আমি ছিলাম। শুধু আমার মনে পড়ছিল না যে আমরা আগে কখন দেখা করেছিলাম। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, 3 দিন পর কথা বলছি। কাল আমাকে বিজনেস ট্রিপে বাইরে যেতে হবে। ক্লোই হালকা মাথা নাড়ল। তারপর সে শার্টের কর্নার ধরে আস্তে করে বলল, আমি এখন রেস্ট নিতে যাচ্ছি। গুড নাইট। গুড নাইট, আমিও জবাব দিলাম। আমি তার দিকে তাকিয়ে রইলাম। বাইরে থেকে সে একজন আনটাচেবল প্রফেসর লাগছিল, আর ভেতরে একজন এক্সাইটেড ফ্যান গার্ল। সে ধীরে ধীরে তার রুমের দিকে চলে গেল। আমি সোফায় পেছনে হেলান দিলাম আর ছাদের দিকে তাকাতে লাগলাম। আজ যা কিছু ঘটল সব কোনো অদ্ভুত স্বপ্নের মতো লাগছিল।
আমার কি কাল সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত? আমি সত্যি নিজের মানসিক সুস্থতার ওপর সন্দেহ করতে শুরু করেছিলাম। কিন্তু যখনই আমার তার ওই মিষ্টি কণ্ঠটা মনে পড়ছিল, যা বারবার হাবি বলছিল, তখন মন অদ্ভুতভাবে হালকা হয়ে যাচ্ছিল। ওদিকে নিজের রুমে ক্লোয়ি বেডে এপাশ ওপাশ করছিল। লজ্জায় তার পুরো শরীর গরম হয়ে গিয়েছিল। সে একটা বড় টেডি বিয়ারকে জোরে জড়িয়ে ধরল আর নিজেকে চিৎকার করা থেকে আটকানোর জন্য নিজের মুখ ঢেকে নিল। লিয়াম কি জেনে গেছে? সে কি জানে যে আমি এত বছর ধরে তাকে সিক্রেটলি ভালোবাসি? কিন্তু কিছুক্ষণ পর তার জিনিয়াস মাথা অ্যাক্টিভেট হয়ে গেল। সে হঠাৎ সোজা হয়ে বসল। টেডি বিয়ের একপাশে পড়ে গেল। দাঁড়াও, এই কথার তো কোনো মানেই হয় না। যদি লিয়াম জানত যে সেই সিনিয়র সে নিজেই, তবে সে কখনোই বলতো না যে আমার মনে অন্য কেউ আছে, আর সে ডিভোর্সও চাইত না। তাহলে সে ক্রাশের কথাটা জানল কি করে? তার স্মৃতি এক গরমের দিনের পুরনো দিনে চলে গেল। অনেক বছর আগে, যখন একটা ছোট মেয়ে প্রথমবার একটা ছেলেকে দেখেছিল আর সেই মুহূর্তেই তার প্রেমে পড়ে গিয়েছিল। ক্লোই ছোটবেলা থেকেই খুব ইন্টেলিজেন্ট ছিল। তার আইকিউ অনেক হাই ছিল। যখন তার বয়সের বাচ্চারা প্রাইমারি স্কুলে ছিল, ততদিনে সে অনেকগুলো ক্লাস স্কিপ করে মিডল স্কুলের 3rd ইয়ারে পৌঁছে গিয়েছিল। সে কখনোই এক ক্লাসে বেশি দিন থাকত না, তাই তার কোনো বন্ধুও ছিল না। ধীরে ধীরে কিছু লোক তার ইন্টেলিজেন্সে হিংসে করতে শুরু করল আর তাকে উত্ত্যক্ত করা শুরু করল। একদিন স্কুল শেষ হবার পর কিছু বখাটে ছেলে তাকে একটা নোংরা গলিতে ঘিরে ফেলে। যখন তারা তাকে জ্বালাতে করতেই যাচ্ছিল, তখন একটা ছেলে সেখান দিয়ে যাচ্ছিল। সে শব্দ শুনে সাথে সাথে দৌড়ে এলো। ছোট বাচ্চাদের উপর দাদাগিরি করতে লজ্জা করে না? সে জোরে চিৎকার করে বলল। তার সাহস দেখে সব বখাটে ছেলেরা পালিয়ে গেল। তারপর সে ক্লোইর দিকে তাকালো। তোমার কাছে কি স্মার্ট ওয়াচ বা ফোন আছে? প্যারেন্টসদের কল করতে পারবে? ক্লোই পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছিল। সে তার স্কুলের ইউনিফর্মের দিকে তাকালো। ওটা ক্লিয়ারলি মিডল স্কুলের ইউনিফর্ম ছিল। তা সত্ত্বেও সে তাকে ছোট বাচ্চা ভেবেছিল। তখনই কিছু ছেলে গলির বাইরে জিগে চিৎকার করে উঠল, লিয়াম, কি করছিস? চল বাস্কেটবল খেলতে। লিয়াম পেছনে ঘুরে জবাব দিল, তোরা যা, আমি আসছি। আমি একটা হারিয়ে যাওয়া বাচ্চা পেয়েছি, আগে একে পুলিশ স্টেশনে ছেড়ে আসি, নয়তো কেউ কিডন্যাপ করে নেবে। জানা নেই কেন, কিন্তু সেদিন ক্লোই সারা জীবনের জন্য তার নাম মনে রেখে দিল, লিয়াম। সে চুপচাপ তার সাথে পুলিশ স্টেশনে চলে গেল। কিছুক্ষণ পর তার ঘাবড়ে যাওয়া পেরেন্টস সেখানে পৌঁছে গেল। লিয়াম তাকে পুলিশ অফিসারদের জিম্মায় দিয়ে আবার বাস্কেটবল খেলতে চলে গেল। সেদিনের পর ক্লোই আর কখনোই লিয়ামকে ভুলতে পারেনি। স্মৃতি শেষ হতেই সে ফোন তুলল আর তার বেস্ট ফ্রেন্ড এবং সেলফ প্রোক্লেমড লাভ অ্যাডভাইজার মিয়াকে মেসেজ পাঠালো। মিয়া, তুমি বলেছিলে না যে লিয়ামের কোল্ড, ইন্টেলিজেন্ট আর আলুফ টাইপের মেয়ে পছন্দ? আমি 2 বছর ধরে আইস কুইন সেজে অ্যাক্টিং করে যাচ্ছি, তাও সে আমাকে পছন্দ করছে না কেন? এখন তো ডিভোর্সও চায়। রাতের মাঝপথে মেসেজ পেতেই মিয়া সাথে সাথে রিপ্লাই করল, বেস্টি, আমার মনে হয় তোমার আসল ক্লিঙ্গি পার্সোনালিটি বেশি কিউট। তাছাড়া আমি আগেই বলেছিলাম, আমার ইনফরমেশন ভুলও হতে পারত। যাই হোক, বলো, আজ ডিভোর্স পেপার সই হলো কি হলো না? ক্লোই সাথে সাথে জবাব দিল, না, আমি প্যানিক করে গিয়েছিলাম। আমি বললাম আমার শরীর খারাপ আর তাকে বাড়ি ফিরিয়ে আনলাম। তারপর কি হলো জানি না, আমি তাকে অ্যাটাক করার চেষ্টা পর্যন্ত করলাম। যেমনটা তুমি দেখতেই পাচ্ছ, আমি এখনও আমার ঠান্ডা আর একলা বেডে বসে তোমাকে মেসেজ করছি, মানে আমি বিশ্রীভাবে ফেল করেছি। শহরের অন্য প্রান্তে মিয়া স্ক্রিনের দিকে তাকিয়ে জমে যাবে, তার হাত কাঁপতে লাগবে আর সে তাড়াতাড়ি টাইপ করা শুরু করবে। মিয়া কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর সে আস্তে করে রিপ্লাই দিল, বেস্টি, আমার মনে হয় হয় সে মেডিকেলি প্রবলেমে আছে, নয়তো তুমি ইনাফ সেক্সি লাগছিলে না। কিন্তু অনেস্টলি আমার মনে হয় না যে কোনো স্ট্রেট লোক তোমার চার্ম থেকে বাঁচতে পারে। তাছাড়া তার টাইপ সম্পর্কিত ইনফরমেশনটা আমি তার বেস্ট ফ্রেন্ড জ্যাকের থেকে পেয়েছিলাম, ওটা ভুল হওয়া উচিত নয়। মেসেজ পাঠানোর সময়ও মিয়া পুরোপুরি শিওর মনে হচ্ছিল না। ওদিকে ক্লোই তার বেডে শুয়ে একেবারে উদাস হয়ে গেল। সে আর একটা মেসেজ পাঠালো। আর আজ সে আমাকে জিজ্ঞেস করেছে যে সে এখনও সেই সিনিয়রকে পছন্দ করে কিনা। সে বলল যে সে এটা অ্যাকসেপ্ট করতে পারবে না যে তার ওয়াইফের মনে অন্য কোনো পুরুষ থাকুক, তাই সে ডিভোর্স চায়। কিন্তু অন্য কোনো পুরুষ তো নেই, সে সব সময় থেকেই তো ওই ছিল। মিয়া মিয়া মেসেজ পড়তেই নিজের মাথা চেপে ধরল। এই মিসআন্ডারস্ট্যান্ডিং তো কোনো 365 চ্যাপ্টারের রোম্যান্স ওয়েব নভেলের মতো লাগছে। এটা প্রয়োজনের থেকেও বেশি রিডিকিউলাস। ক্লোই একটা গভীর শ্বাস নিল। না, আর নয়, আমরা ডিসাইড করেছি যে সে বিজনেস ট্রিপ থেকে ফিরলে প্রপারলি কথা বলবো। 3 দিন পর। আমি আর অ্যাক্টিং করতে পারছি না। তাছাড়া আজ রাতে প্রায় তার সামনে সবকিছু রিভিল করেই ফেলেছিলাম। এখন যা হওয়ার দেখা যাবে। আমি আমার আসল পার্সোনালিটি লুকানো বন্ধ করছি। আমি অল ইন যাচ্ছি।
পরের দিন সকালে আমার ফ্লাইট ছিল। আমি তৈরি হয়ে নিচে নামলাম। তখনই ক্লোই কিচেন থেকে বেরোলো। তার হাতে পারফেক্টলি টোস্টেড স্যান্ডউইচ আর গরম দুধ ছিল। তাকে খুব সিম্পল আর সুন্দর লাগছিল। বাইরে থেকে তার গলার আওয়াজ সব সময়ের মতো শান্ত আর কম্পোজড ছিল, কিন্তু এখন তফাৎ এটাই ছিল যে আমি তার মাথার কথা শুনতে পাচ্ছিলাম। আহ, হাব্বিকে ব্ল্যাক শার্টে এত হ্যান্ডসাম কেন লাগছে? আমার হাঁটু দুর্বল হয়ে যাচ্ছে, আমি অজ্ঞান হয়ে যাব। আমার এটা খুব পছন্দ। দাঁড়াও, হাব্বি আমাকে এতক্ষণ ধরে দেখছে কেন? কিছু বলো, নয়তো আমি সত্যিই তাকিয়ে থেকে যাব। আমি না হেসে পারলাম না। গুড মর্নিং, ব্রেকফাস্ট বানানোর জন্য থ্যাংক ইউ, চলো একসাথে খাই। আমার কথা শুনেই তার মাথায় আবার হাঙ্গামা শুরু হয়ে গেল। আমি সত্যিই অবাক ছিলাম, এই মেয়েটি বাইরে থেকে কত প্রপার আর সফিস্টিকেটেড লাগত, আর ভেতর থেকে কত বেশি ড্রামাটিক ছিল। আগে যখন সে ফিশম্যাটস আর স্টকিংসের কথা ভাবত, আমার মনে হতো সে হয়তো ওভার রিয়্যাক্ট করছে, কিন্তু এখন স্পষ্ট হয়ে গিয়েছিল, না, সে সত্যিই আমার জন্য প্রয়োজনের থেকেও বেশি পাগল ছিল। আর অদ্ভুত বিষয় হল, আমি তার পরের থটের অপেক্ষা করতে লাগলাম। ব্রেকফাস্টের সময় বাইরে থেকে আমরা দুজন একদম শান্ত ছিলাম, আর ভেতরে আমি একটা নন স্টপ কমেডি শো শুনছিলাম। সত্যি বলতে, দিন শুরু করার জন্য এটা বেশ এন্টারটেনিং ছিল। এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোনোর আগে আমি ক্লোইর দিকে তাকালাম, তারপর আস্তে করে বললাম, আমি আসি। যে মেয়েটি ভেতরে ভেতরে কাঁদছিল, এখনই চলে যাচ্ছে, আমি 3 দিন কিভাবে থাকব? আমি একা মরে যাব। সে হঠাৎ হুঁশে এলো, তার চোখ জোড়া একটু বড় হলো, তারপর সে মাথা নাড়ল। সেফ ট্রিপ। আমি স্যুটকেস নিয়ে দরজার দিকে ঘুরে গেলাম, কিন্তু এবার ক্লোই নিজেকে আটকে রাখতে পারল না। দাঁড়াও, তোমার টাইটা একটু বাঁকা হয়ে আছে, এসো আমি ঠিক করে দিই। তার গলায় হালকা তাড়াহুড়ো ছিল, কিন্তু তার মাথায় অন্য কিছুই চলছিল। হাব্বি, প্লিজ যেও না, আমাকে ফোর্স করো না, আমি তোমাকে ধরে আবার বেডরুমে বন্ধ করে রাখব। আমি সোনার থেকেও ভ্যালুয়েবল, আমি ন্যাশনাল ট্রেজার, প্লিজ যেও না। সত্যিটা হলো, ক্যাবে বসে আমি এমনিতেও টাই খুলে ফেলতাম, অভ্যেসবশত স্রেফ পরে নিয়েছিলাম। কিন্তু তার ব্যাকুল কণ্ঠ শুনে দরজার হ্যান্ডেলে আমার হাত আটকে গেল। আমি তার দিকে তাকালাম আর আস্তে করে বললাম, সরি, তুমি আমার টাই ঠিক করে দেবে? আমার আবার আয়নার কাছে যেতে ইচ্ছে করছে না। ক্লোই 1 সেকেন্ডের জন্য জমে গেল, তারপর হালকা মাথা নাড়ল। ওকে। ক্লোই হঠাৎ উপলব্ধি করল যে তার গলার আওয়াজ হয়তো একটু বেশি এক্সাইটেড শোনাচ্ছিল, আর তার চোখে যে খুশির ঝলক ছিল সেটা লোকানো প্রায় অসম্ভব ছিল। সে আমার কাছে এলো আর আমার টাই ঠিক করতে লাগল। সত্যিটা হলো, আমার টাই একদমই বাঁকা ছিল না, তার স্রেফ আমার কাছে আসার একটা বাহানা দরকার ছিল। অন্য মেয়েরা তো গুড বাই হাগ পায়, রোম্যান্টিক ফেয়ারওয়েল কিসও পায়, আর আমাকে আমাকে টাই ঠিক করার বাহানা বানাতে হচ্ছে। কিন্তু কোনো ব্যাপার নয়, তাদের হাজবেন্ডরা তো আমার হাজবেন্ডের মতো এত হ্যান্ডসামও নয়। আমার হাজবেন্ড সব থেকে বেস্ট। এত কাছে দাঁড়িয়ে থাকার কারণে আমি সব থটস পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আমি চুপ করে থাকলাম। সত্যি বলতে, হাগ দেওয়াটাও অদ্ভুত লাগত। গতকাল পর্যন্ত আমরা ডিভোর্স পেপারে সাইন করতে যাচ্ছিলাম, আজ হঠাৎ হাগ করা একটু স্ট্রেঞ্জ হতো। আমি হালকা কাশলাম। তার ফর্সা ও নাজুক হাত দুটি আমার টাইয়ের উপর আটকে গেল, তারপর আস্তে করে পেছনে সরে এলো। কিন্তু তার মাথায় নতুন হাঙ্গামা শুরু হয়ে গেল। হাব্বি, কিস করো, এখনই কিস করো প্লিজ। বাইরে থেকে সে একদম শান্ত লাগছিল। ঠিক আছে, এটুকু বলল সে। আমি মনে মনে ভাবতে লাগলাম, 3 দিন পর যখন সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে, তখন আমাকে ক্লোইর এই এক্সট্রিম সুন্দরে হ্যাবিট অবশ্যই ঠিক করতে হবে। কিউট তো বটেই, কিন্তু এত কিছু মনের ভেতর চেপে রাখাও শাস্তির জন্য ভালো নয়। আমার প্রফেশনাল লাইফে প্রথমবার কোনো বিজনেস ট্রিপ ইরিটেটিং লাগছিল। আমি এখনো বাড়ি থেকে প্রপারলি বেরোইও নাই, আর আমার বাড়ি ফেরার মন হচ্ছিল। এই ট্রিপে আমার সাথে জ্যাকও ছিল। যে ভিআইপির সাথে আমাদের দেখা করার কথা ছিল, তার কানেকশন জ্যাকই করিয়ে দিয়েছিল। সে একজন ফেমাস স্ক্রিন রাইটার ছিল, আর তার থ্রু দিয়ে আমাদের ইন্ডাস্ট্রির আরও বড় বড় লোকেদের সাথে দেখা করার সুযোগ মিলত। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর আমার ছোট স্টুডিওটা এখন একটা সাকসেসফুল কোম্পানিতে পরিণত হয়েছিল। আমরা অনেক ট্যালেন্টেড কমিক আর্টিস্ট সাইন করিয়েছিলাম, আর বেশ পপুলার অরিজিনাল প্রজেক্টসও লঞ্চ করেছিলাম। এয়ারপোর্টে দেখা হতেই জ্যাক কফি হাতে হেসে উঠল, তারপর বলল, ব্রো, আজ তো তোর ডিভোর্স হওয়ার কথা ছিল। তুই এত খুশি কেন লাগছিস? 1 মিনিট, তার মানে ডিভোর্স হয়নি? আমি তার দিকে ধারালো চোখে তাকালাম। তোর ইনফরমেশন বেশ ফাস্ট। তুই কিভাবে জানলি যে ডিভোর্স হয়নি? জ্যাক নার্ভাস হয়ে মাথা চুলকাতে লাগল। সে সত্যিটা তো আর বলতে পারত না যে সে এখনও সিক্রেটলি মিয়ার সাথে কন্ট্যাক্টে ছিল। দুজনের ব্রেকআপ অনেক আগেই হয়ে গিয়েছিল। যদি বন্ধুদের বিষয়টা জানা হয়ে যেত, তবে তার অনেক বেইজ্জতি হতো। আর সে এটাও বলতে চাইছিল না যে সেই আমার পার্সোনাল প্রেফারেন্সেস মিয়া পর্যন্ত পৌঁছেছিল। জ্যাক সাথে সাথে টপিক চেঞ্জ করার চেষ্টা করল। ব্রো, তোর ওয়াইফ সত্যি টপ টিয়ার বিউটি। তোরা দুজন যদি ডিভোর্স নিয়ে নিস, তবে তার জন্য তো লাইন লেগে যাবে।
সত্যি ওকে ছেড়ে দিবি? আমি হাঁটা বন্ধ করে দিলাম আর কিছু না বলে তার দিকে তাকিয়ে রইলাম। আমার চাহনি দেখে জ্যাক আরও গিল্টি ফিল করতে লাগল। কিরে, এভাবে কেন দেখছিস? যেন আমি তোর ওয়ালেট চুরি করে নিয়েছি? আমি হালকা একটু হাসলাম, কিন্তু সেই হাসিটা একদম ডেঞ্জারাস ছিল। তুই আমার ওয়াইফের রিলেশনশিপ স্টেটাসে বেশ ইন্টারেস্ট নিচ্ছিস। ব্রো, এসব বকবাস করিস না। আমার অন্য একটা মেয়েকে পছন্দ, আমি লয়াল। জ্যাক সাথে সাথে হাত নেড়ে প্রোটেস্ট করল। তারপর বলল, যাই হোক, একটা কথা, তুই তো বলেছিলি যে তোর ওয়াইফের মনে বছরের পর বছর ধরে কোনো সিনিয়র রয়েছে। তুই এই কথাটা কিভাবে জানলি? আমি মনে মনে ভাবলাম, ঈশ্বরের অশেষ কৃপা যে আমি এখন তার থটস শুনতে পাই, না হলে এই মিসআন্ডারস্ট্যান্ডিং আমার পুরো বিয়ে বরবাদ করে দিত। তখনই আমি ক্যাজুয়ালি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে বসলাম, মিয়া কি তোকে বলেছিল? জ্যাকের মুখ সাথে সাথে বদলে গেল। এক মিনিট, ব্রো, রাগ করিস না। তোরা দুজন তো অনেক দিন ধরে কথাও বলিসনি। যাই হোক, তোরা দুজন কি ডিসকাস করেছিলি? তার কথা শুনতেই আমার ক্লোইর কালকের থটস মনে পড়ে গেল, যে আমার নাকি সো কল্ড কোল্ড আর ইন্টেলেকচুয়াল মেয়ে পছন্দ। আমার তো কাল পর্যন্ত এটাও জানা ছিল না যে আমার ব্যাপারে এমন কোনো গুজব চলছে। আর সত্যি বলতে আমার এমন টাইপ একদমই পছন্দ নয়। আমার মা আর আমার বড় বোন তেমনই। আমার কোনো অদ্ভুত কমপ্লেক্স নেই। আমি আস্তে করে আমার আঙুলের জয়েন্টস ক্র্যাক করলাম আর জ্যাকের দিকে চোখ ছোট করে তাকালাম। এখন আমার পুরো সন্দেহ হচ্ছিল ক্লোইর এত বড় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পেছনে এই জ্যাকেরই হাত ছিল। জ্যাক সাথে সাথে 2 হাত ওপরে তুলে দিল। কসম খেয়ে বলছি, আমি বেশি কিছু বলিনি। কসম ব্রো, আমি শুধু তাকে তো টাইপ বলেছিলাম। জ্যাক তাড়াতাড়ি পিছিয়ে যেতে যেতে বলল, ব্লাইন্ড ডেটসের সময় তোরা দুজন বেশ ভালোভাবে কথা বলছিলি। আমার মনে হলো ক্লোইও তোর প্রতি ইন্টারেস্টেড। আর যখন মিয়া জিজ্ঞেস করল, তখন ভাবলাম একটু হেল্প করে দিই। আমি শুধু উইংম্যান হওয়ার চেষ্টা করেছিলাম। এখন আমার সব পরিষ্কার বোঝা যাচ্ছিল। শুরুর ব্লাইন্ড ডেটসগুলোতে ক্লোই এমন একদমই ছিল না। সে বেশি কথা বলতো না, কিন্তু খুব হাসত, আর তার স্ফূর্তি সত্যি খুব সুন্দর ছিল। কিন্তু ম্যারেজ লাইসেন্স পেতেই সে হঠাৎ আইস কুইন হয়ে গেল। তারপর কোমরের মিসআন্ডারস্ট্যান্ডিংটাও হয়ে গেল, আর আমার মনে হতে লাগল যে সে আমার স্পর্শ পছন্দ করে না। আমি সত্যি ধরে নিয়েছিলাম যে সে আমার সাথে আনকমফর্টেবল ফিল করে। তাহলে আসল ক্রিমিনাল এই লোকটা ছিল? আমি একটা গভীর শ্বাস নিলাম। দুনিয়ার কিছু বন্ধু উইংম্যান হয়, যারা রিলেশনশিপ তৈরি করে দেয়। তুই কি রিলেশনশিপ ডেস্ট্রয়ার? জ্যাক একটা অকওয়ার্ড স্মাইল দিল। আমি চোখ ছোট করে জিজ্ঞেস করলাম, আচ্ছা বল, তুই এক্স্যাক্টলি কি বলেছিলি আমার টাইপ সম্পর্কে? ডিটেলে বল। জ্যাক কোনো লজ্জা ছাড়াই জবাব দিল, এলিগেন্ট, ইন্টেলেকচুয়াল, একটু আনরিচেবল, যেমন পাহাড়ের চূড়ায় ফোটা কোনো ফুল। তার মুখে গর্বের ছাপ ছিল, যেন সে কোনো মহাৎ কাজ করে ফেলেছে। আমার মুখ ধীরে ধীরে কালো হতে লাগল। এই কনক্লুশন তুই বের করলি কিভাবে? জ্যাক সাথে সাথে বলল, কলেজের কথা মনে আছে, যখন এই কিউট জুনিয়র সবার সামনে তোকে প্রপোজ করেছিল? তুই সোজা মানা করে দিলি, আর বললি যে তোর ফাইপার অ্যাক্টিভ, কিউট আর ক্লিঙ্গি মেয়ে পছন্দ নয়। তুই ইন্ডিপেন্ডেন্ট আর ইন্টেলেকচুয়াল উইমেন প্রেফার করিস। বলতে বলতে জ্যাক থেমে গেল। সে আমার এক্সপ্রেশন দেখে ফেলেছিল। আমি দাঁত কিরকির করে বললাম, তুই সত্যি আমার সবচেয়ে ভালো বন্ধু। তোর মতো বন্ধু থাকার পর শত্রুর আর কোনো দরকারই নেই। তোকে পোলাইট রিজেকশন আর আসল প্রেফারেন্সের তফাতও জানা নেই। ওটা একটা এক্সকিউজ ছিল, স্রেফ তাকে এম্বারাস হওয়া থেকে বাঁচানোর জন্যে। জ্যাকের চোখ বড় বড় হয়ে গেল। আরে, তুই আগে কখনো রিলেশনশিপে ছিলিস না, আমি কিভাবে জানব? আমি তো ভেবেছিলাম তুই সত্যি বলছিস। আমার মনে হয়েছিল তোর স্ট্যান্ডার্ডস খুব হাই, আর তোর কিউট মেয়ে একদমই পছন্দ নয়। এখন অন্তত একটা কথা পরিষ্কার হয়ে গিয়েছিল, ক্লোইর পুরো ভুল ইনফরমেশনের সোর্স ছিল জ্যাক আর মিয়া। দুজনে মিলে 2 বছরের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে ফেলেছিল। কিন্তু তারপর আমি আরেকটা বিষয় বুঝলাম। সবচেয়ে বড় প্রবলেম জ্যাক ছিল না, সবচেয়ে বড় প্রবলেম ছিলাম আমি আর ক্লোই। আমরা কখনো প্রপারলি কথাই বলিনি, কখনো একে অপরকে বোঝার চেষ্টাই করিনি। 2 বছরের বিয়ের পরও আমরা স্ট্রেঞ্জার্সদের মতো থাকছিলাম। আসল ইস্যু ছিল কমিউনিকেশনের অভাব। ওদিকে ক্লোই দ্রুত গতিতে ইউনিভার্সিটি ল্যাবের দিকে যাচ্ছিল। আমার সামনে সে একটা ড্রামাটিক ফ্যান গার্ল বনে যেত, কিন্তু বাকি দুনিয়ার সামনে সে ন্যাচারালি আইস কুইনই ছিল। ল্যাবের ভেতর ঢুকতেই 4 জন গ্র্যাজুয়েট স্টুডেন্ট সোজা হয়ে দাঁড়িয়ে গেল। গুড মর্নিং প্রফেসর। ক্লোই শুভ হালকা মাথা নাড়ল। গুড মর্নিং। যে এক্সপেরিমেন্টাল ডেটা সাবমিট করেছ তার রিপোর্ট নিয়ে এসো, আজ মেথোডোলজি ডিসকাস করব। তারপর পুরো দিন সে ল্যাবে বিজি রইল, প্রতিটা ছোট ভুল শুধরে দিতে লাগল, প্রতিটা ক্যালকুলেশন চেক করতে লাগল। সন্ধে 6:30 তার ফোন ভাইব্রেট করল। মিয়া কল করছিল। ক্লোই স্ক্রিন দেখল, কিন্তু কল রিসিভ করল না। তার হাত তখনও ইকুইপমেন্ট অ্যাডজাস্ট করছিল। প্রায় 20 মিনিট পর অবশেষে কাজ শেষ হলো। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, তোমরা ডর্মে ফিরে যেতে পারো। হোয়াইট ল্যাব কোট পরা লিলি সম্মানের সাথে জিজ্ঞেস করল,
প্রফেসর, আপনি কি আমাদের সাথে ডিনার করবেন? আপনি পুরো দিন কাজ করছিলেন। কেভিনও সাথে সাথে বলে উঠল, হ্যাঁ প্রফেসর, সামনেই একটা নতুন KBBQ রেস্টুরেন্ট খুলেছে, খুব ভালো, আজ আমরা ট্রিট দিচ্ছি। ক্লোই নিজের ডেস্ক পরিষ্কার করতে করতে জবাব দিল, দরকার নেই, তোমরা যাও, শুধু পরের বার ডেটাতে এত বড় মিস্টেক যেন না হয়, বুঝেছ? দুজন স্টুডেন্ট সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সরি প্রফেসর, পরের বার বেশি কেয়ারফুল থাকব। ক্লোই মাথা নাড়ল আর কিছু বলল না। নিজের ডিজাইনার ব্যাগটা তুলল আর ল্যাব থেকে বেরিয়ে গেল। বাইরে থেকে তার এক্সপ্রেশন সবসময়ের মতো ঠান্ডা ছিল, কিন্তু ভেতর থেকে, আমি ক্ষুধায় মরে যাচ্ছি। KBBQ, আজ রাতে মিয়ার সাথে KBBQ খেতে যাব। আমার তো হাবির জন্য KBBQ গ্রিল করার কথা ছিল, সে বিজনেস ট্রিপে কেন গেল? ক্লোই ভেতরে ভেতরে উদাস হচ্ছিল। ওদিকে কেভিন আর লিলি তার দূরে চলে যাওয়া ফিগারের দিকে তাকিয়েছিল। সে যখন হলওয়ের কোনায় গায়েব হয়ে গেল, তখন গিয়ে দুজন স্বস্তির শ্বাস নিল। কেভিন ক্লান্ত হয়ে বলল, আমাদের প্রফেসর এত সুন্দরী যে মডেল মনে হয়, কিন্তু আমাকে সে আমার এশিয়ান মায়ের থেকেও বেশি ভয় দেখায়। লিলির সাথে সাথে মাথা নাড়ল। সত্যি, আগে মনে হতো ইয়াং প্রফেসররা চিল হয়, আর প্রফেসর ক্লোইর ওয়েস্টও দারুণ, একদম মডেলদের মতো। কিন্তু কে জানত সে এত স্ট্রিক্ট হবে? সে তো একটা ডিমন। কেভিন হেসে ফেলল, ঠিক বলেছিস, ভেবেই আমার ভয় লাগছে। বাড়িতে নিজের হাজবেন্ডের সাথেও কি সে এমনই থাকে? এত ঠান্ডা ওরা কে সার্ভাইভ করতে পারে? কিছুক্ষণ পর ক্লোই মিয়া স্পোর্টস কারে বসেছিল। তার মুড একদম অফ ছিল। মিয়া, আমি বলছি, তোমার ইনফরমেশন 100% ভুল। মিয়া স্টিয়ারিং হুইল ধরে দাঁত চেপে ধরল। যদি ভুল হয়ে থাকে তবে জ্যাকের খ্যার নেই। কাল ডিভোর্স পেপার সাইন হতে হতে বেঁচে গেছে। এটা মনে পড়তেই ক্লোইর চোখে জল ভরে এলো। মিয়া, আমি ডিভোর্স চাই না, আমি তাকে ভালোবাসি। মিয়া না ভেবেই জবাব দিল, তোমার ডিভোর্স হবে না। আমি এখন তোমাকে তোমার আর্সেনাল রিস্টক করাতে নিয়ে যাচ্ছি। তার চোখে শয়তানি চমক ছিল। ক্লোইর মিয়ার উপর তুরু ভরসা ছিল। যদি মিয়া বলে যে সব ঠিক হয়ে যাবে, তবে সে মেনে নিত। কিন্তু যখন কার একটা নিয়ন লাইটে ঝলমলে লাক্সারি বুটিকের সামনে থামল, তখন তার শান্ত এক্সপ্রেশন ভেঙে গেল। ভেতর থেকে সে প্যানিক করতে লাগল। আমরা কি সত্যি ভেতরে যাচ্ছি? আমরা দুজনেই মেয়ে, কতটা এম্বারেসিং। কিন্তু মিয়া তার কবজি ধরল আর সোজা ভেতরে টেনে নিয়ে গেল। তুমি নিজে বললে না যে তোমার সিডাকশন অ্যাটেম্প্ট ফেল হয়ে গেছে, মানে তোমার ইকুইপমেন্ট উইক ছিল? এবার আমাকে ট্যাকেল অ্যাডভাইজার হতে দাও। ক্লোই দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করল, এটা সত্যি দরকারি? কিন্তু তা সত্ত্বেও সে মিয়ার সাথে চলতে লাগল, কারণ একটা কথা পাকা ছিল, সে ডিভোর্স একদমই চাইত না। ওদিকে আমার বিজনেস ট্রিপ এক্সপেক্টেড সময়ের চেয়ে অনেক বেশি লম্বা হয়ে গেল। জ্যাকের কন্ট্যাক্টস ভালো ছিল, কিন্তু যাদের সাথে দেখা করতে হচ্ছিল তারা খুব কঠিন লোক ছিল। কেউ অ্যারোগেন্ট স্ক্রিন রাইটার, কেউ কৃপন ইনভেস্টার, কেউ মিটিং ক্যান্সেল করে দিত, তো কেউ নতুন শর্ত বসিয়ে দিত। যে ট্রিপ দুদিনে শেষ হবার কথা ছিল, তা প্রায় 1 সপ্তাহ টেনে গেল। এত পার্টিজ আর বিজনেস ডিনার্স অ্যাটেন্ড করতে হচ্ছিল যে আমার মনে হতে লাগলো আমার স্টমাকই খারাপ হয়ে যাবে। অবশেষে অনেক কঠোর পরিশ্রমের পর একটা বড় প্রোডাকশন কোম্পানি মিটিংয়ের জন্য রেডি হলো। এই কারণেই ক্লোইর সাথে যে ইম্পর্ট্যান্ট কথাটা বলার ছিল তা বারবার পোস্টপন হচ্ছিল। কিন্তু এবার কিছুটা আলাদা ছিল। আগে যখনই আমি ট্রিপে যেতাম, ক্লোইর দিক থেকে কোনো মেসেজ আসত না, কিন্তু এখন আমি তাকে কল করে দেরির জন্য সরি বললাম, সাথে সিক্রেটলি এটাও টেস্ট করলাম যে আমি কি ফোনে তার থটস শুনতে পাই কিনা। দুর্ভাগ্যবশত না, মনে হচ্ছিল টেলিপ্যাথিরও রেঞ্জ লিমিট ছিল। ফোনে ক্লোই কোনো কমপ্লেন করল না, স্রেফ কামলি কথা বলল। কিন্তু সেই কলের পর থেকে আমাকে প্রতিদিন সকালে আর রাতে মেসেজেস আসতে লাগল। গুড মর্নিং, গুড নাইট, আজ লাঞ্চে কি খেলে, ল্যাবে কি হলো, রাস্তায় কি দেখলে, সব কিছু। তার মেসেজেসগুলো একটু ড্রাই লাগত, যেমন ডেইলি রিপোর্ট হয়। একবার তো সে জিজ্ঞেসও করে বসল, আমি কি তোমার কাজে ডিস্টার্ব করছি? যদি করে থাকি তবে আমি মেসেজ পাঠানো বন্ধ করে দেব। মেসেজ পড়তেই তার মুখটা মনে পড়ে গেল, আর তার ভেতরে ভেতরে কেঁদে ফেলাটাও। আমি রিপ্লাই করলাম, না, আমার এটা ইন্টারেস্টিং লাগে। এই মেসেজেসগুলো পড়ে বোরিং বিজনেস ডিনার্স একটু কম বোরিং লাগে। সে স্রেফ একটা ছোট জবাব দিল, ও। তারপর থেকে মেসেজেস আরও বেড়ে গেল। যাতায়াতের সময় দেখা সুন্দর ভিউ, রাস্তার পাশে বসে থাকা মোটা একটা স্ট্রে ক্যাট, লাঞ্চের ফটো, র্যান্ডম ছোটখাটো কথাবার্তা। আমি 1 সপ্তাহ ধরে বাড়ি থেকে দূরে ছিলাম আর কাজে ডুবেছিলাম, তা সত্ত্বেও আমার মনে হচ্ছিল যে আমি আগের চেয়ে বেশি ক্লোইর কাছে চলে এসেছি। কিছুদিন পর ফাইনালি আমি ফিরে এলাম, কিন্তু আমি তাকে ফ্লাইটের ডিটেলস বলিনি। আমি তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ইউনিভার্সিটিতে পৌঁছে আমি তার ল্যাবের কাছে গিয়ে গ্লাসের বাইরে গিয়ে দাঁড়ালাম। ভেতরে ক্লোই দাঁড়িয়েছিল, তার মুখে সেই আইস কুইন এক্সপ্রেশনই ছিল। তার সামনে 4জন স্টুডেন্ট দাঁড়িয়েছিল। সবাই তার বয়সের আশেপাশেই লাগছিল, কিন্তু তার অরার সামনে একদম দেবে গিয়েছিল। ক্লোইর গলার আওয়াজ ঠান্ডা আর শক্ত ছিল।
আমি শেষবারের মতো বলছি, যদি কাজ করতে পারো তবে করো, আর যদি না করতে পারো তাহলে অ্যাডভাইজার চেঞ্জ করে নাও। আর যদি ফ্যাকাল্টিকে নিজে গিয়ে বলতে ভয় পাও তাহলে আমি এক্ষুনি গিয়ে বলে দিচ্ছি। এটা প্রথমবার ছিল যখন আমি তার গলায় এত ঠান্ডা কঠোরতা শুনলাম। আগেও সে রিজার্ভড ছিল, কিন্তু তার টোনে এত ধারালো ভাব থাকত না। গ্লাসের ওপাশে হোয়াইট ল্যাব কোট পরে পুরো রুম কন্ট্রোল করতে দেখা ক্লোইকে দেখে আমার মাথায় হঠাৎ একটা খেয়াল এলো। হয়তো আমার বসি আর আলুফ টাইপ একটু পছন্দেই হয়। আর এটা ভেবে আমি নিজেই অবাক হয়ে গেলাম, কারণ সত্যি বলতে তাকে বেশ অ্যাট্রাকটিভ লাগছিল। কেভিন জানত যে বকুনি খাওয়ার সময় মনোযোগ অন্যদিকে যাওয়া ভুল, কিন্তু হলওয়েতে দাঁড়িয়ে থাকা লোকটা এত অ্যাটেনশন টানছিল যে সে বারবার তার দিকে তাকাচ্ছিল। আর যেহেতু ল্যাবে অন্য কেউ ছিল না, তার মাইন্ড ডাইভার্ট হওয়া সাথে সাথে ধরা পড়ে গেল। কেভেন, তুমি বারবার কি দেখছ? তোমার ডেটা কি হলওয়েতে রাখা আছে? ক্লোই ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। আর তারপর সে ঘুরে তাকাল। শুধু এক পলকের জন্য তার চোখ দুটো আমার উপর আটকে গেল। যে প্রফেসর কিছু সেকেন্ড আগে পর্যন্ত আইস কুইন মোডে ছিল, যে ভেতরে ভেতরে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, আমাকে দেখেই সে পুরোপুরি হেলে গেল। তার মুখে শক চমকে উঠল, কিন্তু আসল হাঙ্গামা তো তার মাথায় হল। আহা, হাবি ফিরে এসেছে। হাবি কি আমাকে নিতে এসেছে? আমি কি এখন খুব বেশি স্ট্রিক্ট লাগছিলাম? হাবি, প্লিজ ভুল বুঝো না। আমি মিন নই, আমি খুব সুইট। এসব স্টুপিড এক্সপেরিমেন্টের কারণে হয়েছে, আর এই স্টাবার্ন স্টুডেন্টসদের কারণে। সকাল থেকে এখন পর্যন্ত আমি হাবিকে এক্স্যাক্টলি ১৬৮ ঘন্টা দেখিনি। ১০,০৮০ মিনিট, ৬,৪৮,০০০ সেকেন্ড। আমি তাকে এত মিস করেছি যে আমি মরে যেতে পারি। ব্যাস, আমি অফিসিয়ালি ফেঁসে গেছিলাম। আমি তাকে হালকা একটু স্মাইল দিলাম আর ইশারা করলাম যে সে যেন তার কাজ ফিনিশ করে নেয়। আমার কোনো তাড়া ছিল না। ক্লোই আমাকে দেখে ফেলেছিল, এখন আর তার কাউকে বকার মন ছিল না। কিন্তু সে খুব অবভিয়াসও হতে চাইছিল না। সে আবার স্টুডেন্টদের দিকে ঘুরল। মুখ এখনও সিরিয়াস ছিল, কিন্তু আগের সেই টেরিফাইং অরা গায়েব হয়ে গিয়েছিল। আজ যেসব মিস্টেক্স আমি পয়েন্ট আউট করেছি, ওগুলো যদি আবার রিপিট হয় তাহলে ল্যাবে আর ফিরে আসার দরকার নেই। আমাদের দুজনের সময় নষ্ট করো না। সে হাত দিয়ে ডিসমিসালের ইশারা করল। ৪ জন স্টুডেন্ট একসাথে স্বস্তির শ্বাস ফেলল। সবাই জানালার দিকে তাকাল। তারা ক্লিয়ারলি দেখেছিল প্রফেসর বাইরের লোকটিকে দেখা মাত্রই ওনার মুড ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেল। আমি শুধু হাসলাম আর তাদের ফ্রেন্ডলি নট দিলাম। ক্লোই হালকা একটু কাশল, অথরিটি আবার এস্টাবলিশ করার জন্য। কি হলো, তোমরা কি আরও এক্সপেরিমেন্টস করতে চাও? না প্রফেসর, আমরা যাচ্ছি। সবাই সাথে সাথে ভাগল। যেতে যেতে লিলি সাহস করে জিজ্ঞেস করল, প্রফেসর, বাইরে যে জেন্টলম্যান দাঁড়িয়ে আছেন, উনি কি আপনার হাজব্যান্ড? ক্লুই যে এতক্ষণ চুরি করে করে আমার দিকে তাকাচ্ছিল আর ভেতরে ভেতরে খুশি হচ্ছিল। হাবি প্রথমবার আমাকে অফিস থেকে পিক করতে এলো। আমি লাইভ জিতে গেছি। সে স্রেফ একটা হালকা অ্যারিস্টোক্র্যাটিক নট দিল। হ্যাঁ, ভেতরে তো ফায়ারওয়ার্কস ফুটছিল। কতদিন ধরে ওয়েট করছিলাম। রোজ রাতে স্টার্সদের উইশ করতাম, কিন্তু স্টার্স তো আকাশে থাকে। আমার হ্যান্ডসাম হাবি তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি তার বাকওয়াজ শুনতে শুনতে কষ্টে হাসি চেপে রাখছিলাম। স্টুডেন্টসরা যেতেই সে বাইরে এলো আর আমার সামনে এসে থামল। সরি, তোমাকে ওয়েট করতে হলো। আমি জানতাম না তুমি চলে আসবে। তুমি কি প্রফেসর লিন বা প্রফেসর জ্যাংয়ের সাথে দেখা করতে এসেছ? আমার পেরেন্টসদের সাথে? আমি ন্যাচারালি হাত বাড়িয়ে তার চশমার পাশ দিয়ে একটা ইম্যাজিনারি লিন্ট সরিয়ে দিলাম। আমি শুধু তোমার চশমা থেকে কিছু সরালাম, আস্তে করে বললাম। কিন্তু ততক্ষণে তার মন কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। ক্র্যাব, শুধু একটা টাচ আর আমি আবার প্রেমে পড়ে গেলাম। এটা লিয়ামের উপর ক্রাশ খাওয়ার ৯৯৮ নম্বর বার। আর একটা হলেই ৯৯৯ হয়ে যাবে। সে আমাকে কখন এতটা ভালোবাসবে যতটা আমি তাকে ভালোবাসি? এবার তার থটে কোনো মজা ছিল না, তাতে সত্যিকারের ব্যথা ছিল আর কিছুটা উদাসীনতাও। আমার বুকে হালকা একটা ব্যথা হলো। হয়তো আমার সত্যিই তাকে বোঝার চেষ্টা করা উচিত, শুধু একটা কিউট রুমমেটের মতো ট্রিট করা উচিত নয়। আমরা দুজন ক্যাম্পাসের শান্ত রাস্তায় সাথে সাথে হাঁটতে লাগলাম। বাইরে থেকে সব শান্ত ছিল, ভেতরে আমি একটা ওয়ান ওমেন কমেডি শো অ্যাটেন্ড করছিলাম। ক্লোইর ইনার ভয়েস নন স্টপ চলছিল, কখনো ফ্লার্ট, কখনো ড্রামা, কখনো সেলফ রোস্ট, কখনো র্যান্ডম প্ল্যানিং। যখন আমি শুনলাম যে সে সিরিয়াসলি ভাবছে যে আজ রাতে মিয়াকেনা স্পেশাল কম্ব্যাট গিয়ার পরবে কিনা, তখন আমি তার দিকে সাইড গ্লান্স দিলাম। তার সুন্দর মুখটা দেখতেই আমার পুরো সপ্তাহের ক্লান্তি কমে গেল। কিছুক্ষণ পর আমি জিজ্ঞেস করলাম, ডিনারে কি খাবে? আজ ভালো কিছু খাই? ক্লোই আমার দিকে তাকালো আর সব সময়কার মতো ইনডিফারেন্ট টোনে বলল, যেটা তুমি চাও। কিন্তু তার মাথায় হাঙ্গামা বেঁধে গেল। ক্লোই, তুমি কি বলে দিলে? যেটা তুমি চাবের মানে কি? আমার যেটা তুমি চাও চাই না, আমার কেবিবিকিউ চাই। আমি এত অ্যানয়িং কেন? আমি নিজেকে থাপ্পড় মারব। কেবিবিকিউ, কেবিবিকিউ, কেবিবিকিউ। কাশ টেলিপ্যাথি সত্যি হতো। আমি হাসি ধরে রাখতে পারলাম না। টেলিপ্যাথি সত্যিই ছিল।
আর তার ব্রডকাস্ট ফুল ভলিউমে চলছিল। আমি হেসে বললাম, ঠিক আছে, কেবিবিকিউ চলো। ক্লোই শান্ত থাকার পুরো চেষ্টা করল, কিন্তু তার গলায় লুকিয়ে থাকা খুশিকে লুকানো অসম্ভব ছিল। ঠিক আছে। ভেতরে সে সেলিব্রেশন করছিল। ইয়েস, ইয়েস, আমরা সত্যি সোলমেটস। আমি এত খুশি, আমার মন চাইছে এই ফুটপাতেই হাবিকে কিস করে দিই। ক্লোইয়ের খুশি এত বেশি ছিল যে তার প্রভাব আমার ওপরও পড়ছিল। অ্যাটমসফিয়ার একটু অকওয়ার্ড লাগছিল, তাই আমি কথা শুরু করলাম। আজ তুমি তোমার স্টুডেন্টদের ওপর এত রেগে কেন ছিলে? লাগছিল তুমি সত্যি মন থেকে অসন্তুষ্ট। তার মাথায় চলতে থাকা খুশির সুরটা হঠাৎ থেমে গেল। স্রেফ এক্সপেরিমেন্টের কারণে। আমি প্রায় তাদের হাত ধরে পুরো প্রসেস বুঝিয়ে দিয়েছিলাম, শুধু ফিজিক্যাল কাজ করা বাকি ছিল। তা সত্ত্বেও তারা একটা ইম্পর্ট্যান্ট স্টেপে ডাউট করল। ডাউট করা ভুল নয়, সায়েন্সে ডাউট জরুরি হয়, কিন্তু ভেরিফাইও তো করা উচিত। তারা চেকই করল না, স্রেফ জেদ ধরে রাখল যে তারাই সঠিক। রেজাল্ট, পুরো ডেটা সেট খারাপ হয়ে গেল। নিজের সাবজেক্টের ব্যাপারে কথা বলার সময় ক্লোই খুব সিরিয়াস হয়ে গেল। তার ভুরু হালকা কুকড়ে গেল। সবচেয়ে বাজে বিষয় হলো এটা প্রথমবার হয়নি। আমি বহুবার প্রুভ করেছি যে আমার মেথড সঠিক, তা সত্ত্বেও ওরা শোনে না। তারপর তার মাথার কণ্ঠ এলো। হাবির কি মনে হলো আমি স্ক্যারি লাগছিলাম? আমি স্ক্যারি নই, আমি খুব জেন্টল। আমার কোনো স্টুপিড এক্সপেরিমেন্টের এতটাও পরোয়া নেই। আমি রিসার্চার্সদের ফ্যামিলি থেকে এসেছি, এটা তো স্রেফ আমার কাজ। তারপর সে আস্তে করে বলল, সরি, আমার কথাগুলো কি বোরিং লাগছে? আমার লাইফ এমনিতেও বোরিং, স্রেফ এক্সপেরিমেন্টস, রিসার্চ, ডেটা, আর এখন আমার হাজব্যান্ড। ভিতরে ভিতরে সে নিজেকে বকছিল, ক্লোই, তুমি কত বোরিং, তাই হাবি তোমাকে পছন্দ করে না। তার মুড ধীরে ধীরে নামতে লাগল। আমি সাথে সাথে বললাম, না, একদমই বোরিং নয়, আমার এসব খুব ইন্টারেস্টিং লাগে। আমি তোমার ফিল্ডের এক্সপার্ট নই, অনেক টার্মস বুঝতেও পারি না, কিন্তু আমার নতুন জিনিস শিখতে ভালো লাগে, স্পেশালি সেসব জিনিস যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। ক্লোইর চোখ সাথে সাথে চকচক করে উঠল। তার খুশি এত অবভিয়াস ছিল যে আমার মুখে হাসি চলে এলো। আমি উপলব্ধি করলাম, আগে প্রবলেম এটা ছিল না যে সে বোরিং ছিল, প্রবলেম এটা ছিল যে আমি কখনো তাকে বোঝার চেষ্টা করিনি। এই কারণেই এত মিসআন্ডারস্ট্যান্ডিংস তৈরি হয়েছিল। কিছুক্ষণ পর আমরা একটা পপুলার কেবিবিকিউ রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। আমার কথার কারণে ক্লোইয়ের মুড বেশ ভালো হয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি অর্ডার দিল। যখন মিট টেবিলে এলো, ওয়েটার জিজ্ঞেস করল, আমি কি গ্রিল করে দেব? ক্লোই না ভেবেই জবাব দিল, না, আমি নিজে আমার হাজব্যান্ডের জন্য গ্রিল করব। তারপর তার মাথার ব্রডকাস্ট শুরু হয়ে গেল। আগেরবার যখন আমি এখানে প্রফেসরসদের সাথে এসেছিলাম, সবার জন্য কেউ না কেউ মিট গ্রিল করেছিল। অন্যান্য হাজব্যান্ডরা যা পায়, আমার হাবিও তাই পাবে। আমি তাকে কিংয়ের মতো ট্রিট করব। আমি অবাক হয়ে গেলাম। এটা কেমন লজিক ছিল? কাউকে যদি ইমপ্রেস করতে হয় তাহলে আমার তার জন্য গ্রিল করা উচিত ছিল, কিন্তু ক্লোইর মাথা অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে কাজ করত। আর খুব তাড়াতাড়ি আমি বুঝে গেলাম আমি তার কুকিং স্কিলসকে খুব ওভার এস্টিমেট করে ফেলেছি। অকস্মাৎ, তার আঙুল গরম গ্রিল প্লেটে টাচ করে গেল। আমি সাথে সাথে তার হাত ধরে দেখতে লাগলাম। তার ফর্সা স্কিনে লাল বার্ন মার্ক পরিষ্কার দেখা যাচ্ছিল, বেশ পেইনফুল লাগছিল। ভিতরে ভিতরে সে কাঁদছিল, ব্যথা করছে, খুব ব্যথা করছে। কিন্তু যেই আমি তার হাত ধরলাম, তার থটস সাথে সাথে বদলে গেল। 1 মিনিট, আমরা হাত ধরছি? হাবি যদি এটার ওপর কিস করে দেয় তাহলে পারফেক্ট হয়ে যাবে, ব্যথা ট্যাথা সব উধাও হয়ে যাবে। আমি তার আঘাত দেখে পারেশান ছিলাম, আর তার মাথায় অন্য কিছুই চলছিল। আমি অসহায় হয়ে শ্বাস নিলাম। পাবলিক প্লেসে কিস করা পসিবল ছিল না, তাই আমি তার আঙ্গুলে হালকা ফু দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, খুব ব্যথা করছে? আমি বার্ন অয়েন্টমেন্ট আনাবো নাকি ফার্মাসি থেকে নিয়ে আসব? ক্লোই পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছিল। সে আস্তে করে মাথা নাড়ল। দরকার নেই, আমি ঠিক আছি, এতটাও ব্যথা করছে না। কিন্তু তার স্কিন এত ফর্সা ছিল যে লাল দাগটা আরও বেশি ফুটে উঠছিল। আমার দেখে খারাপ লাগছিল। ক্লোই আস্তে করে তার হাত টেনে নিল। সেটা এই জন্যে নয় যে সে কন্ট্যাক্ট চায়নি, বরং এই জন্যে যে আমার তাকানো দেখে সে লজ্জা পাচ্ছিল। বাইরে থেকে সে কনফিডেন্ট লাগত, কিন্তু আসল কথা হলো সে খুব তাড়াতাড়ি লজ্জা পেয়ে যেত। আমি তার হাত ছেড়ে দিলাম, কিন্তু আমার চোখ তখনও সেই বার্ন মার্কেই ছিল। অবশেষে আমি সার্ভিস বেল চেপে দিলাম। কেবিবিকিউ রেস্টুরেন্টে বার্ন হওয়া তো কমন ব্যাপার, তাই তাদের কাছে বার্ন অয়েন্টমেন্ট রেডি ছিল। ক্লোই তাড়াতাড়ি অয়েন্টমেন্ট লাগিয়ে নিল। রিটার আবার জিজ্ঞেস করল, এখন কি গ্রিল করে দেব? এবার ক্লোই মানা করার সাহস পেল না। তার গ্র্যান্ড প্ল্যান ফেল হয়ে গিয়েছিল। সে আমাকে ইমপ্রেস করতে চেয়েছিল আর নিজেকেই পুড়িয়ে ফেলেছিল। কিন্তু আমি ওয়েটারের দিকে পাকিয়ে হেসে বললাম, না, আমি করে নেব, টংস আমাকে দাও। আমি তার হাত থেকে টংস নিয়ে নিলাম আর নিজে মিট গ্রিল করা শুরু করে দিলাম।
আমার স্মুথ মুভমেন্টস দেখে ক্লোইর চোখ বড় বড় হয়ে গেল। সে চুপচাপ দেখছিল কিভাবে আমি পারফেক্টলি মিট উল্টে দিচ্ছি। আমি গ্রিল করতে জানি, আমাকে করতে দাও। আমার আরামে বললাম। কলেজের সময় আমি 1 মাস বারবিকিউ রেস্টুরেন্টে কাজ করেছিলাম। সেই সময় আমি একদম ব্রোক ছিলাম। ক্লোই এক পলকের জন্য থামল। ওটা সেই সময়টা ছিল না যখন প্রফেসর লিন আর প্রফেসর জ্যাং তোমাকে ফাইন্যান্স ছেড়ে স্টেম নেওয়ার জন্য ফোর্স করার চেষ্টা করছিলেন? আমি অবাক হয়ে গেলাম। আমার সেই সময়টার কথা মনে ছিল। ফ্রেশম্যান ইয়ারের সেকেন্ড সেমিস্টারে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু ডিপ্রেসড পোস্ট দিয়েছিলাম। এক বন্ধু কমেন্ট করেছিল, বাড়ি ফিরে যাও আর প্যারেন্টসদের কাছে মাফ চেয়ে নাও। আর আমি জবাব দিয়েছিলাম, আমি না খেয়ে মরব না আর রিসার্চ করার জন্য ফিরে যাব না। পরে বন্ধুদের থ্রুতে ক্লোই জানতে পেরেছিল যে আমার প্যারেন্টস ফাইন্যান্স পড়ার বিরুদ্ধে ছিলেন। কিন্তু এটা তুমি কি করে জানলে? আমি সত্যি সারপ্রাইজড হয়ে গেলাম। এটা ফ্রেশম্যান ইয়ারের কথা ছিল। খুব কম লোক জানত। ক্লোই সাথে সাথে প্যানিক করে গেল। সে একটু বেশি কমফোর্টেবল হয়ে গিয়েছিল আর ভুলবশত বেশি কথা বলে ফেলল। প্রথমে সে জ্যাকের নাম নিতে যাচ্ছিল, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে থেমে গেল। কিছু সেকেন্ড পর সে আস্তে করে বলল, আমি সেই সময় তোমার সোশ্যাল মিডিয়া সিক্রেটলি ফলো করতাম। তখন আমি ফ্রেশম্যান ছিলাম। আমি চোখের পলক ফেললাম। তুমি তো আমার থেকে ছোট। সেই সময় তুমি হাই স্কুলে ছিলে না? ক্লোই ফাইনালি পাস্টের পাথা তুলে ধরল। আমি সুযোগ দেখে জিজ্ঞেস করলাম, তার মানে আমরা আগে থেকেই একে অপরকে চিনতাম? তার মুখ লাল হয়ে গেল। হাতের জ্বালাটাও যেন আরও গরম মনে হতে লাগল। ফিজিক্সের ডিফিকাল্ট ইকুয়েশন সলভ করার সময় সে কখনো হেজিটেট করত না, কিন্তু ভালোবাসার ব্যাপারে সবসময় কনফিউজড হয়ে যেত। সে তার আসল সেলফ আমাকে দেখাতে চাইত, কিন্তু রিজেকশনের ভয়ও পেত। আমি চুপ করে রইলাম, তার উপর প্রেশার দিলাম না, কারণ আমি তার মাথার কণ্ঠ শুনতে পারছিলাম, আর তার ভয়টাও। সত্যি বলতে আমি এতক্ষণ শকে ছিলাম। এই মেয়েটা এত ভালোবাসত, কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমরা প্রথমবার কখন দেখা করেছিলাম। ব্লাইন্ড ডেটের আগে তো টাইমলাইন ম্যাচই করছিল না। ক্লোই আস্তে করে বলল, তুমি যখন ফ্রেশম্যান ছিলে ততদিনে আমি কান্ট্রি ছেড়ে দিয়েছিলাম। আমি আব্রডে সফোমোর ছিলাম। আমি চোখের পলক ফেললাম। সত্যি এই মেয়েটা জিনিয়াস ছিল। ক্লোই তাড়াতাড়ি অ্যাড করল, কিন্তু তুমিও অ্যামেজিং। আমি যতটা ভাবতাম তার চেয়ে অনেক বেশি। তার মাথায় আবার ফায়ারওয়ার্কস ফুটতে লাগল। আহ, হাবি আমার প্রশংসা করেছে। আমি উড়ছি। সেই প্রশংসায় সাহস পেয়ে সে ফাইনালি সত্যি কথাটা বলেই দিল। অ্যাকচুয়ালি অ্যাব্রড যাওয়ার আগে আমাদের দেখা হয়েছিল। তখন তুমি আমাকে হারিয়ে যাওয়া প্রাইমারি স্কুলের বাচ্চা ভেবে পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছিলে। আমার মুখে পুরো কনফিউশন চলে এলো। 1 মিনিট, এমনও হয়েছিল? ক্লোই লজ্জায় মাটিতে মিশে গেল, তবুও বলতে লাগল, আমি লেট ব্লুমার ছিলাম। 3rd ইয়ার মিডল স্কুলে ছিলাম, কিন্তু হাইট খুব ছোট ছিল। সত্যি বলতে আমার বিন্দুমাত্র মনে ছিল না। সেই সময়ে সেটা আমার জন্য স্রেফ একটা র্যান্ডম ভালো কাজ ছিল। এত বছর পর আমার কিভাবে মনে থাকত? আমার এক্সপ্রেশন দেখেই ক্লোই বুঝে গেল যে আমার কিছু মনে নেই। তার মুড কিছুটা ডাউন হয়ে গেল। তারপর সে ডিটেলস বলতে শুরু করল। সেই সেমেস্টারে মিডল স্কুলের 3rd ইয়ারের স্টুডেন্টদের টেম্পোরারিলি হাই স্কুল ক্যাম্পাসে শিফট করা হয়েছিল, কারণ তাদের বিল্ডিং ধসে পড়েছিল। বিল্ডিং ধসে পড়ার কথাটা আমার মনে ছিল, কিন্তু আমার সামনে যে সুন্দরী, কনফিডেন্ট আর বস লেডি অরাওয়ালা নারী বসেছিল, তাকে সেই ছোট্ট মেয়েটার সাথে কানেক্ট করা ইম্পসিবল লাগছিল। ক্লোই আমার এক্সপ্রেশন দেখে আরও লাল হয়ে গেল। আমি অনেক গ্রেড স্কিপ করেছিলাম, আর তখন আমার গ্রোথও হয়নি, কিন্তু আমি প্রাইমারি স্কুলের বাচ্চার চেয়ে একটু বড় ছিলাম। আমি জোরে হেসে দিলাম। তাহলে তুমি খুব কিউট প্রাইমারি স্কুলের ছিলে। ক্লোই ফ্রিজ হয়ে গেল। সে আমাকে ব্ল্যাঙ্ক এক্সপ্রেশন নিয়ে দেখতে লাগল। আমি হাসলাম। সত্যি বলতে সেই সময় আমার একটা কিউট লিটল সিস্টার চাইছিল। আমি যদি তোমাকে নিজে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে থাকি, তাহলে তুমি খুব অ্যাডোরেবল ছিলে। না হলে সেই বয়সে আমি হিরো সাজার জন্য বেরোতাম না। আমি হেসে তার দিকে তাকিয়ে রইলাম। আমি জানি তুমি খুব কিউট লিটল সিস্টার ছিলে। এখন তো তুমি এত বিউটিফুল, তখন আরও কিউট লাগতে। ক্লুইর মাথায় সাথে সাথে অ্যালার্ম বেজে উঠল। আমি তোমার সিস্টার হতে চাই না, আমি তোমার ওয়াইফ হতে চাই, আমি তোমার বাচ্চা চাই। আমি সাথে সাথে বললাম, বাই দ্য ওয়ে, আমি স্রেফ এক্সাম্পল দিচ্ছিলাম, আমার হঠাৎ সিস্টার দরকার নেই। ক্লোইর মুখ আরও লাল হয়ে গেল, আর সেই মুহূর্তে আমার হঠাৎ উপলব্ধি হল, এসব সত্যি ঠিক আছে। এখন আমার ফাইনালি বোঝা হয়ে গেছিল যে আমার ওয়াইফ যে হোয়াইট মুনলাইট সিনিয়রকে বছরের পর বছর ধরে পছন্দ করত, সে আমিই ছিলাম। আর এখন ক্লোই তার এত সোজাসাপটা কনফেশনে লজ্জায় মরে যাচ্ছিল। আমাকে হোয়াইট মুনলাইট বলা টেকনিক্যালে ঠিক ছিল না, কিন্তু তার জীবনে যদি কোনো হোয়াইট মুনলাইট থেকে থাকে, তবে সে স্রেফ আমিই ছিলাম। আমি চোখ নিচে নামিয়ে নিলাম।
আমার ভয় ছিল যে আমি যদি তার লাল হয়ে যাওয়া মুখ আর কনফিউজড এক্সপ্রেশন বেশি কিছুক্ষণ দেখে ফেলি তাহলে হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারব না। আমি তার জন্য বার্লিটি ঢেলে দিলাম। পার্টিশন কার্টেনের ওপাশের লোকেদের হালকা আওয়াজ আসছিল, কিন্তু আমার কানে সবচেয়ে পরিষ্কার আওয়াজ স্রেফ একটাই, তার হৃদস্পন্দন আর তার সেই ভাবনা যা বারবার রিপিট হচ্ছিল। আমি শুধু লিয়ামকে পছন্দ করেছি, সবসময় থেকে শুধু তুমি, অন্য কেউ নয়। অনেকক্ষণ নীরবতার পর ক্লোয়ি সাহস করে জিজ্ঞেস করল, লিয়াম, তুমি যখন ডিভোর্স চেয়েছিলে তার কারণ এটা ছিল না যে তোমার মনে হয়েছিল আমার মনে অন্য কেউ আছে আর তুমি আমাকে আটকাতে চাওনি? এখন যখন তুমি জেনে গেছো যে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তুমি কি আমাদের আরেকটা চান্স দেবে? আমি তার দিকে তাকিয়ে রইলাম আর সিরিয়াস টোনে বললাম, হ্যাঁ, আমরা আবার ট্রাই করব। ক্লোয়ি তার খুশি লুকানোর খুব চেষ্টা করল। বাইরে থেকে সে শান্ত বজায় রাখল। ঠিক আছে, আজ থেকে আবার শুরু করা যাক। কিন্তু তার মাথায় ফায়ারওয়ার্কস ফুটছিল। আহ, এটা কি সেই ফিলিং, অন্ধকারে পথ খুঁজে পাওয়ার মতো? আমি আমার হাবিকে ডেট করব। 1 মিনিট, এটা একটু উইয়ার্ড লাগছে। আমরা তো আগে থেকেই বিবাহিত। ছাড়ো, আমি খুব খুশি, অনেক বেশি খুশি। আমি তার চকচকে চোখের দিকে তাকিয়ে হাসলাম, তারপর মজায় বললাম, বাই দ্য ওয়ে, তুমি যে মিয়াকে দিয়ে আমার টাইপ ইনভেস্টিগেট করিয়েছিলে তাতে একটু প্রবলেম ছিল। ক্লোয়ির চোখ গোল গোল হয়ে গেল। তুমি জানতে? তার মানে আমি 2 বছর ধরে ভুল অ্যাক্টিং করছিলাম? তাহলে তোমার কোন টাইপ পছন্দ? আমি ভেবে জবাব দিলাম, আগে আমার নিজের জানা ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে বুঝে গেছি। স্রেফ তুমি নিজে যেমন আছো তেমনই থাকো, তারপর দেখা যাবে। শেষ পর্যন্ত আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের সারা জীবন সাথে থাকতে হবে। ডিনারের পর যখন আমরা বাড়ি ফিরছিলাম, ক্লোয়ির মাথায় স্রেফ একটাই কথা ঘুরছিল, হাবি সব জেনে গেছে, ওনারা জানে আমি অ্যাক্টিং করছিলাম, ওনারা সব জানে, আসল ক্লাউন তো আমিই ছিলাম, কিন্তু আমি জিনিয়াসও, আমি ওনাকে পেয়ে গেছি। কারে বসে আমি হাসতে লাগলাম। ক্লুইর সাথে থাকা সত্যি আমার ক্লান্তি মিটিয়ে দিত, আর আমি জেনুইনলি এক্সাইটেড ছিলাম। আমি দেখতে চাইছিলাম যে আইস কুইন মাস্কের পেছনে আসল ক্লুই কেমন। বাড়ি পৌঁছানোর পর আমি আমার রুমের দিকে যেতেই যাচ্ছিলাম, তখনই সে আমাকে থামালো। সে একটু নার্ভাস লাগছিল। আমি পুরোপুরি অ্যাক্টিং করছিলাম না, স্টুডেন্টদের সামনে আমি এমনই থাকি। স্রেফ যারা আমার ক্লোজ তাদের সামনে আমি একটু ক্লিঙ্গি আর লাউড হই। আমার ভয় ছিল যে তোমার ওটা পছন্দ হবে না। আমি হেসে ফেললাম, তুমি ট্রাই না করে কিভাবে জানবে? ক্লোয়ি মাথা নিচু করে কিছু সেকেন্ড আমাকে দেখল, তারপর প্রথমবার কোনো দ্বিধা ছাড়াই হাসল। ঠিক আছে, আমি ট্রাই করব। পরের দিন সকালে আমি উঠে ডাইনিং টেবিলে এলাম, আর সেখানে পুরো ব্রেকফাস্ট ফিস্ট আমার অপেক্ষা করছিল। সাথে একটা স্টিকি নোটও ছিল। গুড মর্নিং হাবি, আজ আমার ক্লাস তাড়াতাড়ি আছে, আমি ক্যাম্পাসে যাচ্ছি, খাবার ঠান্ডা হয়ে গেলে গরম করে নিও। ব্রেকফাস্টের পর আমি অফিসে চলে গেলাম। দুপুরের কাছাকাছি আমার কাছে ক্লুইর কল এলো। সে জানালো যে সে লাঞ্চ বানিয়েছে আর সে আমার অফিসে আসছে। কিছুক্ষণ পর সে একটা সুন্দর বেন্টো বক্স নিয়ে আমার অফিসে এন্টার করল। তার মুখে এত খুশি ছিল যে লুকানোই যাচ্ছিল না। যখন আশেপাশে লোক থাকত সে কুল সোজার চেষ্টা করত, কিন্তু এখন সে একদম কিউট আর এক্সাইটেড লাগছিল। কাজ শেষ করার পর আমরা দুজন সাথে বসে লাঞ্চ করতে লাগলাম। টেবিলে এতগুলো ডিশেস দেখে আমি সত্যি সারপ্রাইজড হয়ে গেলাম। আমি জানতাম না তুমি এত ভালো কুক করো। আমরা দুজন এত বিজি থাকতাম যে বাড়িতে কুকিং করার সুযোগই মিলত না। ক্লোয়ি গর্বের সাথে হাসল। আমি খুব ছোট বয়সে অ্যাব্রডে চলে গেছিলাম, তাই আমাকে সবকিছু নিজে শিখতে হয়েছিল। যখন আমি অ্যাডাল্ট হলাম, আমার মামা চায়নায় ফিরে গেল, তারপর আমি মোস্টলি একাই ছিলাম। আমি নোটিস করলাম কালকের কথার পর সে তার গার্ড অলমোস্ট পুরোপুরি ফেলে দিয়েছিল। সে আসলে খুব হাসত, আর সে যখন হাসত তখন আরও কম বয়সী লাগত। তার ইনার ভয়েস শুনে মনে হতো যেন সে কোনো প্রফেসর নয়, বরং ভালোবাসায় ডুবে থাকা একটা নর্মাল মেয়ে। লাঞ্চ বেশ কিছুক্ষণ চলল, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি তাকে আগের চেয়ে অনেক বেশি বুঝতে পারছি। খাবার শেষ হবার পর বাইরে থেকে সে নর্মাল ছিল, কিন্তু ভিতরে ভিতরে কমপ্লেন করছিল, আমি অফিস থেকে যেতে চাই না, আমি সবসময়ের জন্য হাবির অফিসে থাকতে চাই। তা সত্ত্বেও সে তাড়াতাড়ি লাঞ্চ বক্সেস প্যাক করা শুরু করে দিল। আমিও হেল্প করার জন্য এগিয়ে গেলাম, এবং হঠাৎ আমাদের হাত একে অপরের সাথে টাচ করে গেল। যেমনই আমাদের হাত টাচ করল, ক্লুইর সাথে সাথে ফ্রিজ হয়ে গেল। সে আমার দিকে তাকালো, তারপর আস্তে করে ফিসফিস করে বলল, আমার লজ্জা লাগছে। আমি 1 সেকেন্ডের জন্য থামলাম, তারপর হেসে ফেললাম, ওয়াইফি, তুমি খুব কিউট। কিউট বলেছে? ক্লোয়ি তার বড় স্মাইল লুকানোর জন্য ঠোঁট কামড়ে ধরল। তার মুখ প্রতি সেকেন্ডে আরও লাল হয়ে যাচ্ছিল। সে আমার চোখের দিকেও তাকাতে পারছিল না। আমি বললাম, আমি তোমাকে ওয়াইফি বললাম, তাহলে তুমি আমাকে হাবি ডাকবে না? এটা খুব বেশি ডিমান্ড তো নয়, তাই না?
ক্লুই ছোট করে ঠোঁট কামড়ে ধরল, আঙুলগুলো একে অপরের সাথে মুচড়াতে লাগল। পুরো মুখ লাল হয়ে গেছিল, কিন্তু সে কিছু বলল না। আমিও তাড়াহুড়োয় ছিলাম না। আমি ডেস্ক ড্রয়ার খুললাম আর সকালে কেনা বার্ন অয়েনমেন্ট বের করলাম। কাল রাতে অয়েনমেন্ট লাগিয়েছিলে? আমি ক্যাজুয়ালি জিজ্ঞেস করলাম। ক্লোই একটু রিলিফ পেল, আর কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্টও। সে মাথায় হাজারবার আমাকে হাবি বলে ডাকছিল, কিন্তু সামনে বলা খুব কঠিন মনে হচ্ছিল। হ্যাঁ, আমি কাল রাতে অয়েনমেন্ট লাগিয়েছিলাম। সে নিজের হাতের দিকে তাকালো। আমি অয়েনমেন্ট নিয়ে তার কাছে গেলাম। তার ফর্সা স্কিনে লাল দাগটা এখনও দেখা যাচ্ছিল। তোমার হাত এক্সপেরিমেন্টসের জন্য এত কেয়ারলেস কিভাবে হতে পারো? চলো অয়েনমেন্ট লাগিয়ে দেই। আমি টিউবটা তার দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু আমার এক্সপেকটেশনের উল্টো সে সোজা তার হাত আমার দিকে বাড়িয়ে দিল। এটা আমার রাইট হ্যান্ড, লেফট হ্যান্ডটা একটু অকওয়ার্ড। তুমি কি লাগিয়ে দেবে? আমি তার বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রইলাম। আমার মন বলছিল মনে করিয়ে দিতে যে কাল রাতে সে নিজে পারফেক্টলি অয়েনমেন্ট লাগিয়েছিল, কিন্তু আমি কিছু বললাম না। স্রেফ তার হাত ধরে নিলাম। সে অয়েনমেন্টের ক্যাপ আগেই খুলে রেখেছিল, আর বড় বড় আশাভরা চোখে আমাকে দেখছিল। হাবির হাত কত গরম! আমার হাত গলে যাচ্ছে, আমি গলে যাচ্ছি। এক্সপেক্টেডভাবেই অয়েনমেন্ট লাগানোর ছোট্ট প্রসেসের সময়ও তার থটস ননস্টপ চলছিল। বাইরে থেকে সে একদম শান্ত লাগছিল, ভিতরে সে অন্যই এক দুনিয়ায় ছিল। কিছু মিনিট পরেই অয়েন্টমেন্ট লাগানো হয়ে গেল। তার পোড়াটা খুব বেশি সিরিয়াস ছিল না, কারণ সে কাল রাতেই ট্রিটমেন্ট করে নিয়েছিল। আমি তার হাত হালকা করে তুললাম আর অয়েন্টমেন্ট লাগানো জায়গায় আস্তে করে ফুঁ দিলাম। ঠান্ডা হাওয়া স্কিনে টাচ করতেই ক্লোই পুরোপুরি ফ্রিজ হয়ে গেল। তার ইনার মনোলগও একদম বন্ধ হয়ে গেল। আমি ওপরে তাকিয়ে বললাম, সরি, আমার ইন্টেনশন ছিল না, স্রেফ অভ্যাসবশত করে ফেলেছি। যেমনই আমি তার হাত ছেড়া দিলাম, তার মুখে হালকা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখা গেল। কিন্তু কোনো ব্যাপার না, আমাকে এবার চলা উচিত, সে আস্তে করে বলল। আমি দাঁড়িয়ে পড়লাম আর তার বেন্টো ব্যাগটা তুললাম। আমি তোমাকে বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসছি। আজ আফটারনুনে মিটিং আছে, তাই ড্রাইভ করতে পারবো না। সে চুপচাপ আমার সাথে হাঁটতে লাগলো। আজ অদ্ভুত ব্যাপার ছিল, তার ইনার ভয়েসও বেশ শান্ত ছিল। কোম্পানি এখনও গ্রোথ ফেসে ছিল, আর এই সময়ে সাধারণত লোকেরা ব্রেকে থাকত। কিন্তু আজ যেমনই আমি অফিস থেকে বেরোলাম, পুরো বুলপেন স্টাফে ভরা ছিল। আমি একদম স্পিচলেস হয়ে গেলাম। আমার পাকা বিশ্বাস ছিল যে ম্যান্ডেটারি মিটিংসেও অ্যাটেন্ডেন্স এত পারফেক্ট হয় না। ক্লোইও এতগুলো লোককে একসাথে দেখে সারপ্রাইজড হয়ে গেল। হাবির এমপ্লয়িজরা কত খাটুনি খাটে! এরা কি সবাই আমাদের দেখছে? এদের কি মনে হয় আমরা দুজনকে একসাথে ভালো মানায়? কাশ আমি জানতাম, তবে আরও কিউট আউটফিট পরে আসতাম। খুব বড় ট্যাকেল মিস্টেক, পরের বার বেটার করব। হাবির প্রবলেম তো হবে না যদি আমি আরও বার অফিসে আসি? ওনারা মানা করেননি মানে ওনাদের কোনো প্রবলেম নেই, ডিসিশন ফাইনাল। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। তার মাথায় পুরো মুভি চলছিল। চলো এদের ইগনোর করো, এরা স্রেফ আমার ওয়াইফকে দেখার জন্য কিউরিয়াস। আমি তার শোল্ডারের কাছে হাত রাখলাম, তার সেন্সিটিভ ওয়েস্টের কথা মাথায় রেখে। কিন্তু ক্লোইর অন্য কিছু প্ল্যান ছিল। সে একটা ছোট স্টেপ পেছনে গেল আর জানবুঝে আমার সাথে ধাক্কা খেল। আমি আমার সাইডে তার অনুভব করলাম। তার মাথায় সাথে সাথে ফায়ারওয়ার্কস ফুটল। আমরা হাগ হলাম। হাবি এত জেন্টলম্যান কেন? কতটা ফ্রাস্ট্রেটিং! কিন্তু কোনো ব্যাপার না, আমি প্রথম স্টেপ নেব। আমি সাথে সাথে তাকে বাইরের দিকে নিয়ে গেলাম। তার থটস আবার বেশি ওয়াইল্ড ডিরেকশনে যাচ্ছিল। কার এনেছো? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি নিজে ড্রাইভ করে এসেছিলাম, আমি ফিরে যাব। আমি তার কারকে দূরে চলে যেতে দেখতে লাগলাম। তারপর অফিসের ভেতরে ফিরে এলাম। ওদিকে ক্লোই সোজা বাড়ি গেলাম। সে সোজা মিয়ার কাছে পৌঁছে গিয়ে কমপ্লেন্ট করতে লাগলো। আমি কমব্যাট গিয়ার কিনেছিলাম, কিন্তু ওটা ইউজ করার সুযোগই মিলল না। রোম্যান্সের ব্যাপারে সে পুরো বিগিনার ছিল, আর তার নিজের সেলফ প্রোক্লেমড অ্যাডভাইজার মিয়ার খুব দরকার ছিল। মিয়া যে এক রিচ কিড থেকে বিউটি লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার হয়েছিল, নিজের রেগুলার লাক্সারি ক্যাফেতে আরামসে চা খাচ্ছিল যখন ক্লোই ভেতরে এলো। পার্ট টাইম বারিস্তা হেসে গ্রিট করল। ক্লোইও স্মাইল করে থ্যাংক ইউ বলল, তারপর গিয়ে মিয়ার সামনে বসে পড়ল। মিয়া হাত নাড়িয়ে বলল, হে গর্জেস, কোথা থেকে আসছো? ক্লোইর চোখ চকচক করে উঠল। ও মাই গড, তুমি কিভাবে জানলে যে আমি এইমাত্র হাবির সাথে লাঞ্চ করে আসছি? আমার কফি চাই না, আমার হাবি আমাকে মাত্রই চা খাইয়েছে। মিয়া তার দিকে ব্ল্যাঙ্ক এক্সপ্রেশন নিয়ে দেখতে লাগলো। মানে এখন আমি জেনেছি কারণ তুমি রিজে মাত্র বললে। তুমি কি স্রেফ ফ্লেক্স করতে এখানে এসেছো? ক্লোইর মুখে চকচকে খুশি দেখে মিয়া বুঝতে পারছিল না এত সুন্দরী মেয়ের সাথে লিয়াম 2 বছর কিভাবে কাটিয়ে দিল, আর তাও কিছু হলো না। সে মনে মনে ডিসাইড করল যে পরে জ্যাককে অবশ্যই জিজ্ঞেস করবে। ওদিকে অফিসে বসে আমি হঠাৎ টানা 3 বার হেঁচি ফেললাম। আচ্ছু আচ্ছু আচ্ছু! আমি নাক ডললাম। আমি এই লোকদের আফটারনুন টি কিনে দিলাম, তবুও আমার নামে পরচর্চা করছে নাকি? মিয়া অনেকক্ষণ ধরে ক্লোইরকে দেখতে লাগলো, তারপর বলল, মানে তোমাদের বিয়ের 2 বছর হয়ে গেছে আর এখনো হাই স্কুল ক্রাশের স্টেজে আছো? তোমরা প্রপারলি হাতও ধরনি? ক্লোই লজ্জা পেয়ে গেল। মিয়া টেবিলে আঙুল ঠুকে বলল, যদি কিছু কাজ না করে তবে এত ভাবা বন্ধ করো।
ক্লোইর মুখ আরও লাল হয়ে গেল। সত্যি বলতে আমিও কখনো কখনো ভেবেছি, কিন্তু লিয়াম, সে আমাদের রিলেশনশিপকে রেসপেক্ট করে। মিয়ার সাথে সাথে জবাব দিল, এটা শুধু রেসপেক্টের কথা নয়, রোজ তোমাকে দেখে কিছু না করাটা আমার মাথায় ঢোকে না। তারপর সে হাত তুলে দিল। ঠিক আছে, ঠিক আছে, আমার মুখ আবার বেশি চলে গেছে। ক্লোইর সাথে সাথে ডিফেন্ড করল, আমার হাবির ব্যাপারে এমন কথা বলবে না। মিয়া 2 হাত ওপরে তুলে দিল। সরি, আমি রসিকতা করছিলাম। সে জানতো ক্লোই লিয়ামের ব্যাপারে একদম সিরিয়াস হয়ে যায়। মিয়া ফোন বের করে ক্লোইর সামনে রেখে দিল। চলো টপিক চেঞ্জ করি। তুমি রোম্যান্সের ব্যাপারে কিছুই জানো না, আমি তোমার টিচার। ক্লোই সন্দেহজনক দৃষ্টিতে ফোন দেখল। এসব কি নর্মাল? মিয়া কাঁধ ঝাঁকল। ভালোবাসায় কিছুই নর্মাল হয় না। ক্লোইর মুখ ধীরে ধীরে লাল হয়ে গেল। ফোন ব্যবহার করতে করতে সে বলল, আমার মনে হয় আমার কোনো প্রপার এক্সকিউজ দরকার। আমি হঠাৎ অদ্ভুত বিহেভ করতে পারবো না। মিয়া ক্লান্ত হয়ে শ্বাস নিল। ক্লোই, তুমি ইনিশিয়েটিভ কিভাবে নেবে? ক্লোই চুপচাপ কাপের দিকে তাকালো। মিয়া আবার বলল, পরের মাসে সামার ব্রেক আছে, ওটার সেলিব্রেশন করে নাও। ক্লোই মাথা নাড়ল। না, এটা উইয়ার্ড লাগবে। মিয়া মাথা চেপে ধরল। তাহলে আমি কি করব তোমাকে নিয়ে? ক্লোই চুপ হয়ে গেল। ওদিকে অফিসে আমি কাজ করছিলাম, আর কাজ শেষ হতে হতে রাত 8টা বেজে গেল। নর্মালি আমি আরও দেরি পর্যন্ত থাকতাম, কিন্তু আজ আমার ক্লোইর লাঞ্চ বক্সের কথা মনে পড়ে গেল, আর আমি ডিসাইড করলাম যে আজ বাড়ি তাড়াতাড়ি যাব। কারে বসে আমি তাকে কল করলাম। সে সাথে সাথে ফোন তুলে নিল। তার গলার আওয়াজে খুশি পরিষ্কার ছিল। তুমি কি লেট নাইট স্ন্যাক্স খেতে চাইবে? আমি বাড়ি আসছি। ফোনের ওপাশে কিছু সেকেন্ড নীরবতা ছিল। তারপর ক্লোই আস্তে করে বলল, কিন্তু আমার এখন বেশি ক্ষুধে নেই, আর এখন একটু তাড়াতাড়িও আছে। তবে যদি আমি মানা করে দিই, তবে কি আজ তোমার সাথে খাওয়ার চান্স মিস হয়ে যাবে? আমি 1 সেকেন্ডের জন্য থামলাম, তারপর সাথে সাথে বললাম, একদমই নয়। যদি তোমার এখন ক্ষুধে না থাকে, তবে আমি আগে বাড়ি চলে আসি, তারপর পরে যাব। ক্লোইর গলার আওয়াজ আরও নরম হয়ে গেল। ঠিক আছে, আমি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করব। আমি কিছু মুহূর্ত চুপ করে রইলাম। শুধুমাত্র এই একটা সেন্টেন্স আমার মুড পুরোপুরি ভালো করে দিয়েছিল। আমি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করব। কল শেষ হবার পর আমি রিয়ার ভিউ মিরারে নিজের মুখ দেখলাম, আর নিজেকে বললাম, তুই এত হাসছিস কেন, যেন কোনো স্কুল বয়। কিছুক্ষণ পর আমি বাড়ি পৌঁছলাম। দরজা খুললাম আর দেখলাম ক্লোই লিটারালি সোফা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো। তার মুখে এত মিষ্টি একটা স্মাইল ছিল যে আমার সব ক্লান্তি গায়েব হয়ে গেল। হাবি, সে বলতে বলতে থেমে গেল, তারপর লজ্জা পেয়ে হাসল। তুমি এসে গেছো? আমি হালকা আওয়াজে বললাম, আমি এসে গেছি। ক্লোই সাথে সাথে সোফা থেকে উঠে আমার দিকে চলে এলো। তার গা থেকে হালকা ফুলের সুগন্ধওয়ালা পারফিউমের সুগন্ধ আসছিল। সে চকচকে আঁখে আমার দিকে তাকিয়ে বলল, আগে শাওয়ার নেবে? এখন তো অনেক সময় আছে। কিন্তু তার মাথায় অন্য কিছুই চলছিল। জানি না হাবির ইনোসেন্ট গার্ল নেক্সট ডট পাই পছন্দ কিনা, জাস্ট আমার আশা যে পছন্দ হোক। আমার কষ্টে হাসি থামাতে হচ্ছিল। আগে যদি কেউ আমাকে জিজ্ঞেস করত যে আমার টাইপ কি, তবে আমার কাছে কোনো জবাব থাকতো না। কিন্তু এখন তার থটস শুনে আর তার চুরি চুরি করে আমাকে দেখার এক্সপ্রেশনস দেখে আমার ঠোঁটে হাসি নিজে থেকেই চলে আসত। আমি ওপরে গেলাম। গোসল করে সিম্পল টি শার্ট আর জিন্স পরে নিলাম। নিচে ফিরে এলাম তো দেখলাম ক্লোইও জামা কাপড় বদলে নিয়েছিল। আর অদ্ভুত ইত্তেফাকে আমরা দুজনে ব্ল্যাক আর হোয়াইট টি শার্টস পরেছিলাম, একদম ম্যাচিং কাপল আউটফিটসের মতো। আমি আইব্রো তুললাম আর হাসলাম। কি খাবে? চলো কাঞ্জি খেতে যাই। কলোনির প্রথমেই একটা ভালো কাঞ্জির শপ আছে। তার কথা শুনে আমার উপলব্ধি হলো যে সে আশেপাশের প্রতিটা দোকানের খবর রাখত। আমি কখনো এসব জিনিসে নজর দিতাম না। তুমি প্রায় লেট নাইট স্ন্যাক্স খাও? আমি জিজ্ঞেস করলাম। কখনো কখনো, যদি ল্যাব থেকে দেরি করে আসি বা রাতে পড়ার সময় ক্ষুধে পেয়ে যায়। সন্ধ্যার ঠান্ডা হাওয়া তার চুলগুলোকে দোলাচ্ছিল। আমরা দুজন সাথে হাঁটছিলাম। আবহাওয়া ভালো ছিল, আকাশে তারা জ্বলজ্বল করছিল, আর আমাদের দুজনের মুডও বেশ ভালো ছিল। তখন আমার একটা পুরনো কথা মনে পড়ল। বিয়ের শুরুর দিকের দিনগুলোতে ক্লোই একবার আমার রুমের দরজায় এসেছিল আর জিজ্ঞেস করেছিল যে আমি কি তার সাথে লেট নাইট স্ন্যাক খেতে চাই। সেই সময় আমি কাজে বিজি থাকতাম আর রাতে খাওয়ার অভ্যেসও ছিল না, তাই আমি পোলাইটলি মানা করে দিয়েছিলাম। আমার সেই সময় তার এক্সপ্রেশনও মনে ছিল না। হয়তো আমি ঠিকমতো তার দিকে তাকায়ও নি। তাহলে আমার মানা করার পর সে একাই গিয়ে খেতে থাকত নিশ্চয়ই। এটা ভেবে আমি তাকে আরও কিছুক্ষণ দেখলাম। হয়তো আমার তাকানো অনুভব করে সে ঘুরে আমার দিকে তাকাতে লাগল। তারপর সে নিজের গাল স্পর্শ করল। আমার মুখে কিছু লেগে আছে নাকি? না, আমি হেসে বললাম। তোমাকে কি কেউ কখনো বলেছে যে তুমি কতটা সুন্দরী? ব্যাস, তারপরেই আমার সামনে স্টিম ইনভেনশন হয়ে গেল। কিছু সেকেন্ডের মধ্যেই তার মুখ টমেটোর মতো লাল হয়ে গেল। তার নজর এদিক ওদিক ভটকতে লাগল, আর সে স্থলিত বাক্যে বলতে লাগল। সত্যি, তার মাথা পুরোপুরি ক্র্যাশ হয়ে গেছিল। সে যখনই আমার চোখে তাকাত, তার থটস আর মুখ দুটোই কন্ট্রোলের বাইরে চলে যেত। আমি যদি এত প্রিটি হই, তবে কি আমি তোমার হাত ধরতে পারি? এটা তোমার জন্য কোনো খারাপ ডিল তো নয়, তাই না? বলতে বলতে তার গলার আওয়াজ নিচু হয়ে গেল, আর তার মাথায় রিগ্রেটের সুনামি চলে এলো। আমি হেসে ফেললাম আর তার হাত ধরে নিলাম। সত্যি বলতে আমার মেয়েদের সাথে বেশি এক্সপিরিয়েন্স নেই,
আমার ভয় ছিল যে কোথাও আমি খুব তাড়াতাড়ি মুভ করে তোমাকে ভয় পাইয়ে না দিই। তোমার যদি কিছু চাই তবে সোজা বলে দিও। যে মেয়েটি মাত্রই নিজের ওয়ার্ডস নিয়ে নিজেকে কষছিল, সে ফিল করল যে আমি তার হাত ধরে রেখেছি। তার মুখ আরও লাল হয়ে গেল। সে স্রেফ একটা হালকা শব্দ করল, কিন্তু মনে হচ্ছিল আমার কথা তার মাথা পর্যন্ত পৌঁছায়নি। তার ছোট হাতটা আমার গ্রিপে নড়াচড়া করতে লাগল। আমি বুঝতে পারলাম না সে কি করছে, তাই আমি গ্রিপ একটু লুজ করে দিলাম। ধীরে ধীরে তার আঙুলগুলো আমার আঙুলগুলোর মাঝে চলে এলো, আর কিছু সেকেন্ড পর আমাদের ফিঙ্গার্স পুরোপুরি ইন্টারওয়াইন্ড হয়ে গেল। সে আমাদের জোড়া হাত দুটোকে হালকা সুইং করল, তারপর আমার দিকে তাকিয়ে হাসল। আমিও না হেসে পারলাম না। হয়তো সে আমার সোজা বলে দিয়েও অ্যাডভাইসটা শোনেনি, কারণ সে ব্লাশ করতে বিজি ছিল। কিন্তু যেমনই আমরা কাঞ্জি শপে বসলাম, সে স্রেফ বোম ফেলে দিল। তুমি বললে না যে আমি ডিরেক্টলি বলতে পারি? আমি না ভেবেই মাথা নাড়ালাম। হ্যাঁ, বলো। ক্লোই সোজা আমার চোখে তাকালো। মাম আর ড্যাড বলছিলেন যে আমাদের তাড়াতাড়ি উনাদের গ্র্যান্ডচাইল্ড দেওয়া উচিত। আমি সেখানেই জমে গেলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমি ডিরেক্ট বলতে বলেছিলাম, নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করতে বলিনি। সোজা বেবি পর্যন্ত পৌঁছে গেল। সেই মুহূর্তে আমাদের ভেতরের ডিফারেন্স পরিষ্কার দেখা গেল। ক্লোই বোকা ছিল না, একদমই নয়। স্রেফ তার মনটা খুব পরিষ্কার ছিল। তার দুনিয়া আমার দুনিয়া থেকে একদম আলাদা ছিল। আমার দুনিয়া বিজনেসম্যান আর নেগোসিয়েশনসে ভরা ছিল, তার দুনিয়া রিসার্চ আর সোজা ইমোশনসে। আমার রিয়াকশন দেখে সে ঘাবড়ে গেল। আমি কি খুব বেশি ডিরেক্ট হয়ে গেলাম? কিন্তু বিল্ড আপের কি দরকার? এমনিতেও কাল আমরা আমাদের প্যারেন্টসের বাড়িতে ডিনারে যাচ্ছি। তখন আমার মনে পড়ল, গত ২ বছর আমাদের রিলেশনশিপ যেমনই হোক না কেন, আমরা প্রতি মাসে একবার আমাদের প্যারেন্টসের বাড়িতে ডিনারের জন্য যেতাম। ক্লোই আস্তে করে জিজ্ঞেস করল, তোমার মনে আছে তো? কাল আফটারনুনে আমার ক্লাস নেই। আমি একটু সারপ্রাইজড হলাম। তুমি আমার স্কেজুল মনে রেখেছ? তার গলার আওয়াজ সাথে সাথে খুশিতে ভরে গেল। আমি বাড়িতে তোমার ওয়েট করব। আমি স্রেফ আগে থেকেই জানিয়ে রাখছিলাম, কাল মামা ড্যাড আবার বেবিবালা কথা তুলতে পারেন। কিন্তু তার মাথায় স্রেফ একটাই কথা গুঞ্জন করছিল। হাবি আমার স্কেজুল মনে রেখেছে, তার মানে ওনারা আমার পরোয়া করেন। হাবি আমার স্কেজুল মনে রেখেছে, তার মানে ওনারা আমার পরোয়া করেন। আমার পরোয়া করেন মানে ওনাদের মনে আমার জায়গা আছে। আর যদি মনে জায়গা থাকে, তবে ওনারা আমাকে পছন্দ করেন। ক্লোইর মাথায় লজিকের ট্রেন ফুল স্পিডে দৌড়চ্ছিল। আমি বেবিবালা কথাটা আগেই জানিয়ে দিলাম, যাতে হাবি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যায়। সব আমার ভুল। আগে আমরা বিজি থাকার এক্সকিউজ দিয়ে দিতাম, কিন্তু এবার মামা ড্যাড শুনবেন না। আমি হাবির রুমের শিফট এভাবে হব, না হলে এটাই সবচেয়ে লজিক্যাল এক্সকিউজ ছিল যেটা আমি পেলাম। তার থট শুনতেই আমার সব টেনশন হাওয়া হয়ে গেল। আমার হাসি পেয়ে গেল। আমি তার দিকে তাকালাম। সে আমাকে বড় আশা ভরা চোখে দেখছিল। তার চোখে ভালোবাসা এত অবভিয়াস ছিল যে লুকানোই যাচ্ছিল না। যেমনই সে আমার তাকানো দেখে ফেলল, সে সাথে সাথে লজ্জা পেয়ে নিচে তাকাতে লাগল। আমি তার বলে একটু কাঞ্জি ঢেলে দিলাম, কাল যদি মামার ড্যাড বেবিবালা কথা তোলেন, তবে ওনাদের আমার কাছে পাঠিয়ে দিও, অথবা বলে দিও যে আমি এখন বাচ্চা চাই না। ক্লোই একদম থেমে গেল। আমার অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নেই। মামার ড্যাড রিজনেবল। স্রেফ ওনাদের মনে হয় যে ২ বছরের বিয়ের পর। তার থট হঠাৎ বাইরে চলে এলো। আমি হাবির বেডে কিভাবে শোব? এবার আমার বাড়ি ছিল ফ্রিজ হবার। আমার মুড আরও ভালো হয়ে গেল। আমি ক্যাজুয়ালি জিজ্ঞেস করলাম, তুমি বলেছিলে না যে তুমি অ্যাব্রডে একাই থাকতে? তুমি কি সবসময় পার্সোনাল স্পেসকে প্রেফারেন্স দাও? ক্লোই মাথা নাড়াল। শুরুতে মাম আমার সাথে থাকতেন, পরে যখন বড় হলাম তখন নিজের রুম পেয়ে গেলাম, তারপর অভ্যেস হয়ে গেল। কিন্তু তার মাথায় অন্য কিছু চলছিল। হাবি এটা কেন জিজ্ঞেস করছেন? আমি কি বেশি ভাবছি? আমার পার্সোনাল স্পেস পছন্দ, কিন্তু আমি এটা বলার সাহস করব না। কি জানে, যদি 1% চান্স থাকে যে হাবি আমাকে ওনার রুমে ইনভাইট করে দেন। রাত হয়ে গেছে, একটা মেয়েকে স্বপ্ন দেখতে দাও। হাবিকে আজ খুব জেন্টল লাগছে। আমি একটু বেশি ড্রিম করতেই পারি। আমি কষ্টে হাসি ধরে রাখছিলাম। তার থটস পুরো পিওর গোল্ড ছিল। সে অলরেডি ডিসাইড করছিল যে আমরা যদি একসাথে থাকি তাহলে কোন পায়জামা পরবে। একটা রেসপেক্টেবল প্রফেসরের মাথা এত র্যান্ডম কিভাবে হতে পারে? আমি আস্তে করে বললাম, ব্যাস, ডে ড্রিমিং বন্ধ করো। আমি অফিসিয়ালি তোমাকে ইনভাইট করছি। মুভ ইন করবে? তার মাথার এমার্জেন্সি ব্রেক সাথে সাথে লেগে গেল। তার চোখ আরও বড় হয়ে গেল, যেন আমি কোনো ইম্পসিবল কথা বলে ফেলেছি। আমি তাড়াতাড়ি অ্যাড করলাম, স্রেফ তোমার ওপিনিয়ন জিজ্ঞেস করছি। তুমি যদি কমফোর্টেবল না হও তবে কোনো ব্যাপার না, কিন্তু আমরা বিবাহিত। হ্যাঁ। তারপর সাথে সাথে নিজের মুখ হাত দিয়ে ঢেকে ফেলল আর লজ্জা পেয়ে নিজে তাকাতে লাগল। আমার মানে আমাদের বিয়ের ২ বছর হয়ে গেছে, আর আমরা রিলেশনশিপকে সিরিয়াসলি চান্স দিতে চাই, তাই একসাথে থাকা তো নর্মালি, তাই না? সে নার্ভাস হয়ে আমার দিকে তাকালো। আমি তার ছোট ছোট এক্সপ্রেশনসগুলো দেখে হাসলাম। একদম একটা ছোট্ট স্ট্রে কিটেনের মতো লাগছিল, যে ধীরে ধীরে ট্রাস্ট করা শিখছে। আমি বললাম, আর টেনশন নিও না।
যতক্ষণ না আমরা দুজন সেই স্টেজ পর্যন্ত পৌঁছাই আমি তোমার সাথে কিছু ফোর্স করব না। তার থটের কণ্ঠ সাথে সাথে থেমে গেল। কি মানে? উনি আমার সাথে কিছু কেন করবেন না? আমি কি অ্যাট্রাক্টিভ নই? আমি কি সেক্সি নই? আমার তো ভয় যে উনি কিছুই করবেন না। চলো আগে রুমে ঢোকো, বাকিটা পরে দেখে নেওয়া যাবে। ব্ল্যাক টাইটস, হোয়াইট টাইটস। আমি সাথে সাথে একটা সাইড ডিশ তার দিকে সরিয়ে দিলাম। তার থটস ডেঞ্জারাস ডিরেকশনে যাচ্ছিল। খাবার খাও, সিউইড কাঞ্জি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। রুম শিফট করার কথা কাল প্যারেন্টসের বাড়ি থেকে ফেরার পর করব। তার মাথায় আবার চিৎকার শুরু হয়ে গেল। আমি আজ রাতেও শিফট করতে পারি, এখনও করতে পারি। কিন্তু বাইরে থেকে সে একদম কম্পোজড ছিল। যেটা তোমার ঠিক মনে হয়, আমার স্কেজুল ফ্লেক্সিবল। আমি আবার হাসলাম। খাবার খাও। কাঞ্জি শেষ করার পর আমরা আরামে বাড়ি ফিরে এলাম। রাস্তাভর র্যান্ডম কথাবার্তা বলতে লাগলাম। তখন আমার উপলব্ধি হলো যে টেলিপ্যাথি ছাড়াও আমাদের কথাবার্তা ন্যাচারালি ফ্লো করে। বাড়ি পৌঁছে নিজের নিজের বেডরুমের সামনে থেমে গেলাম। ক্লোই বলল, গুড নাইট। কিন্তু তার মাথায় অন্য কিছু চলছিল। হাবি সত্যি আমাকে আজ রাতে মুভ ইন করতে দেবেন না? আমার জিনিসপত্র তো বেশি নেই, স্রেফ আমাকে তুলে রুমে নিয়ে যাও। এবার আমি প্রিটেন্ড করলাম যে আমি কিছুই শুনিনি, স্রেফ হেসে বললাম, গুড নাইট। সত্যি বলতে আমারও একটু সময় চাইছিল। আমি মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছিলাম যে এখন আমি রুমমেট পেতে যাচ্ছি। পরের দিন আমি কাজে খুব বিজি ছিলাম, কিন্তু তা সত্ত্বেও টাইমে অফিস থেকে বেরোলাম আর রাস্তায় একটা বড় বুকে কিনে নিলাম। যখন বাড়ি পৌঁছালাম, ক্লোই আগেই তৈরি হয়ে আমার ওয়েট করছিল। আমি ফুলগুলো তার দিকে বাড়িয়ে দিলাম। ক্লোই অবাক হয়ে গেল। মামের লিনস পছন্দ। আমার মনে হলো এগুলো প্রফেসর লিনের জন্য। আমি মাথা নাড়লাম। আমি জানি, আর আমি এটাও জানি যে তোমার টিউলিপস পছন্দ, কিন্তু আজ টিউলিপস অ্যাভেলেবল ছিল না। এই রোজেস তোমার জন্য, নেক্সট টাইম টিউলিপস আনব। ক্লুই বকেটা জোর করে চেপে ধরল। সে আস্তে করে আমার দিকে তাকালো, তার চোখে খুশি চকচক করছিল। আমার জন্য? তার গলার আওয়াজে এত অবাক হওয়ার ছাপ ছিল যেন আমার মনটা হালকা ব্যথায় ভরে গেল। যেন তার অভ্যেসই ছিল না যে কেউ তার জন্য ফুল আনবে। আমি হেসে বললাম, হ্যাঁ, তোমার জন্য। পছন্দ হয়েছে? ক্লুই 1 সেকেন্ডও না ভেবে জবাব দিল, আমার খুব পছন্দ হয়েছে। আর সেই মুহূর্তে তার মুখের খুশি যে কোনো ফুলের চেয়েও বেশি সুন্দর লাগছিল। আমার খুব খুব পছন্দ হয়েছে, সুপার পছন্দ হয়েছে। হাবি প্রথমবার আমাকে ফ্লাওয়ার্স দিয়েছে। আমি এগুলো প্রিজার্ভ করব, ল্যাবে নিয়ে গিয়ে ইটার্নাল ফ্লাওয়ার্স বানাবো। তার খুশি দেখে আমি হাসলাম। যদি তোমার এত পছন্দ হয় তবে আমি তোমার জন্য রোজ ফ্লাওয়ার্স এনে দেব। ক্লুই সাথে সাথে মাথা নাড়ল। ওটা ওয়েস্ট হবে। একটা বুকে এমনিতেও 1 বা 2 সপ্তাহ চলে যায়, উইকলি করতে পারো। সে একদম শাই হল না, স্রেফ তার চকচকে চোখে আমার দিকে তাকিয়ে রইল। কারণ তোমার দেওয়া ফ্লাওয়ার্স আমাকে পুরো সপ্তাহ খুশি রাখে, হয়তো তার চেয়েও বেশি। এটা সোজা অ্যাটাক ছিল, আর কোনো ওয়ার্নিং ছাড়াই আমার মনে গিয়ে লাগল। আমার হার্টবিট 1 সেকেন্ডের জন্য এলোমেলো হয়ে গেল। আমি হালকা একটু কাশি দিলাম। কোনো প্রবলেম নেই, পরের বার আমি নিজে চুজ করব। ক্লুইর স্মাইল আরও বড় হয়ে গেল। এটা খুব ভালো কথা, আমি অনেক অনেক দিন খুশি থাকব। আমার মন আবার জোরে স্পন্দন করতে লাগল, যেন আমি তাকে প্রথমবার দেখছি। তখন আমি বুঝতে পারলাম সে বারবার একই মানুষের প্রেমে পড়ার কথা কেন বলতো। হয়তো ওটা সত্যি ছিল। তার মুখটার দিকে তাকিয়ে যা গোলাপের চেয়েও বেশি সুন্দর লাগছিল। আমি নাকে হাত দিলাম আর হাসলাম। তাহলে হ্যাপি প্রফেসর জো, বাড়ি যাওয়ার জন্য রেডি? ক্লুইয়ের মুখ সাথে সাথে লাল হয়ে গেল। অনেকে তাকে প্রফেসর জো বলে ডাকত, কিন্তু আমার মুখ থেকে বের হওয়াটা আলাদা ফিলিং আসছিল। জি, স্রেফ ফ্লাওয়ার্স রেখে আসছি। সে তাড়াতাড়ি রুমে দৌড়ে গেল আর বুকেটা খুব সাবধানে টেবিলে রাখল। সে আস্তে করে একটা গোলাপের পাপড়ি স্পর্শ করল। তার মাথায় একটা খেয়াল গুঞ্জরিত হল। 999 বার ক্লুই আবার লিয়ামের প্রেমে পড়ে গেল। হয়তো আমার স্বপ্ন তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে। এটা তার সবচেয়ে সিনসিয়ার থট ছিল। না কোনো ড্রামা, না কোনো মজা, স্রেফ সত্যি ভালোবাসা। আমি তাকে দেখে ভাবতে লাগলাম, আসলে তার ভালোবাসা কতটা গভীর ছিল যে সে এতবার গুনেছে। আমার মনটাও অদ্ভুতভাবে ভারী হয়ে এলো। চলো, মা ড্যাডকে আর ওয়েট করাই না। ফ্লাওয়ার্সগুলোকে আরও একবার দেখার পর ক্লুই প্রায় নাচতে নাচতে আমার কাছে ফিরে এলো। আমি আমার হাত তার দিকে বাড়িয়ে দিলাম আর হেসে জিজ্ঞেস করলাম, হাত ধরতে পারি? স্রেফ 3টে শব্দ, আর ক্লুই সেখানেই ফ্রিজ হয়ে গেল। সে আমার হাত দেখল, তারপর 1 সেকেন্ডও ওয়েস্ট না করে ধরে নিল। অফকোর্স। তার মাথায় আবার খুশির গুঞ্জন শুরু হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম তার গ্র্যান্ড রোম্যান্টিক জেস্টার্সের দরকার ছিল না। স্রেফ আমার হাত ধরাটাই তাকে এত খুশি করে দিত। আমার প্যারেন্টসের বাড়িতে পৌঁছাতে প্রায় আধ ঘন্টা লাগল। যেমনই আমরা দুজন হাত ধরে ভেতরে গেলাম, আমার মা প্রফেসর লিন গাছে পানি দিচ্ছিলেন। সে মাথা উঁচু করে দেখল, ওহ, ইয়াং মাস্টার ফিরে এসেছে। তারপর তার নজর আমাদের জোড়া হাতের ওপর পড়ল আর তার মুখ খিলখিল করে উঠল। সে পানির ক্যান সাইডে রেখে হাত নাড়ল। ক্লুই, এদিকে এসো বাবা। ক্লুই স্মাইল করল। মম কি শুকিয়ে গেছে নাকি?
ভেতর থেকে সে দুঃখী ছিল। এখন আমাকে হাবির হাত ছাড়তে হবে। কিন্তু তা সত্ত্বেও সে মমের কাছে চলে গেল। আমি সাথে সাথে কমপ্লেন করতে লাগলাম, মম, ফেভারিটিজম বেশি অবভিয়াস হয়ে যাচ্ছে না? ওকে এত ভালোবেসে ডাকছ, আর আমাকে ইয়াং মাস্টার। ক্লুই আমার দিকে তাকালো। তার মুখ হালকা লাল হয়ে গেল, কারণ আমি প্রথমবার তার নাম এত ন্যাচুরালি নিয়েছিলাম। আমি হেসে ফেললাম। যদি মাত্র একবার টিজ করতেই সে লজ্জা পেয়ে যাবে। কন্ট্রাস্টটা খুব ফানি ছিল। প্রফেসর লেন আমাদের দেখে আরও খুশি হয়ে গেলেন। আজ ওনার নিজের ছেলেকে একটু বেশিই পছন্দ হচ্ছিল। সে আমাদের দুজনের হাত ধরে নিলেন। আমাদের ক্লুই কত ফর্সা আর মিষ্টি, রোদে বেশি ঘোরাঘুরি করো না। তারপর তিনি আমার দিকে তাকালেন। লিয়াম, গিয়ে তোমার ড্যাডের কুকিংয়ে হেল্প করো। ক্লুইর সাথে সাথে বলল, মম, আমি হেল্প করে দিচ্ছি। হাবি মাত্র অফিস থেকে এসেছেন। আমার মন খারাপ লাগছে। কাজ করে এসেছেন, এখন আবার কুকিংও করবেন? বাই দ্য ওয়ে, হাবি কুকু করতে পারেন নাকি? আমি টেস্ট করতে চাই। তখন আমি বুঝতে পারলাম, মা আমাকে লিভিং রুম থেকে বের করতে চাইছিলেন। আমি জীবনে কোনোদিন এই ঘরের কিচেনে কুকিং করিনি, আর আজ আমাকে পাঠানো হচ্ছিল। আমি হার মেনে নিলাম। ঠিক আছে, আমি হেল্প করছি, তোমরা কথাবার্তা বলো। ক্লুইয়ের মাথায় সাথে সাথে খুশি ফুটে উঠল। ইয়ে, হাবি কুক করেন? হাবি কত খাটুনি খাটেন। বাড়ি গিয়ে ওনাকে মাসাজ দেব মনে করে। যদি মানা করে দেন তাহলে পরে ভাবব। মাসাজের প্রমিস শুনতেই আমার কদম দ্রুত হয়ে গেল। আমি সোজা কিচেনের দিকে হেঁটে গেলাম। ড্যাড প্রফেসর আর্থার আমাকে দেখে হাসলেন। ওহ, ইয়াং মাস্টারও এসে গেছে। তখনই ক্লুই দরজার পাশ থেকে উকি দিয়ে বলল, ড্যাড, কুকিংয়ের জন্য থ্যাংক ইউ। আমার ড্যাডের এক্সপ্রেশন সাথে সাথে বদলে গেল। যে রসিকতা আমার জন্য ছিল, ওটা তার জন্য পিওর ফাদারলি ওয়ার্মথে কনভার্ট হয়ে গেল। কোনো ব্যাপার না ক্লুই, তুমি লিভিং রুমে যাও। আমি তোমার ফেভারিট গার্লিক মাশরুমস বানিয়েছি। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, আর একটা সত্য ফাইনালি অ্যাকসেপ্ট করে নিলাম। 2 বছর লাগলো বুঝতে, কিন্তু এই ঘরে আমার পপুলারিটি আমার ওয়াইফের সামনে কিচ্ছু ছিল না। যেমনই ক্লুই লিভিং রুমের দিকে গেল, ড্যাড আমার দিকে তাকালেন। তারপর হাসি চেপে বললেন, কি দেখছিস? ও চলে গেছে। ক্লুই নড়ছে না কেন? আমাকে কি ভেতরে আসতে দেবে না? আমার ভেতরের হরিণ তো কনকাশনে মরতে বসেছে। হাবি, ডোর খোলো। আমি হাসলাম। ভেতরে এসো, নাকি তুমি নিজের রুমে যেতে চাও? আমি জানতাম সে 100% রুম চেঞ্জ করতে চাইছিল না, তাও জিজ্ঞেস করা জরুরি ছিল। ক্লুই 1 সেকেন্ডও না ভেবে সোজা রুমের ভেতরে পা বাড়াল। না, তোমার রুমে বেড আছে, তোমার সুবিধে হবে। সে তার লাল হয়ে যাওয়া সাইড প্রোফাইলটা দেখল, কিন্তু আমি কিছু বললাম না। অভ্যেসবশত আমি দরজা বন্ধ করে দিলাম, লক করলাম না। যেমনই দরজা ক্লিক করে বন্ধ হল, ক্লুইয়ের মাথার ব্রডকাস্ট আবার শুরু হয়ে গেল। আহ, হাবি দরজা বন্ধ করে দিয়েছেন। উনি কি আমার সাথে কিছু রোম্যান্টিক করতে যাচ্ছেন? খুব লজ্জা লাগছে। কিন্তু হাবি, আমি রেডি। আজ আমার স্ট্রবেরিজ খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কিনতে পারিনি। জানি না হাবি স্ট্রবেরিজ লাগানো পছন্দ করবেন কিনা। আমি জোরে হাসি পেয়ে গেলাম, কষ্টে নিজের মুখ লুকিয়ে কন্ট্রোল করলাম। ক্লুইর বড় বড় চোখ রুমে এদিক ওদিক ঘুরছিল। আগেরবার আমি খুব নার্ভাস ছিলাম, ঠিকমতো দেখতেই পাইনি। এটাও জলদি আমার রুম হবে। জানি না হাবি আমাকে মুভ ইন করতে কখন বলবেন। কোথাও ভুলে তো যাননি? আমাকে পরে মনে করিয়ে দিতে হবে। বাইরে থেকে সে একদম সিরিয়াস লাগছিল। তারপর সে বলল, শার্ট খুলে বেডে উল্টো হয়ে শুয়ে পড়ো। হাবির বডি তো অ্যামেজিং হবে। আগেরবার অ্যাবসের মতো ফিল হয়েছিল। তার ডিরেক্টনেস দেখে আমি একটু সারপ্রাইজড হলাম। আমি কিছু না বলেই শার্ট খুলে ফেললাম। আমি রেগুলার ওয়ার্কআউট করতাম, তাই সিক্স প্যাক বেশ ভিজিবল ছিল। যেমনই শার্ট খুললাম, বাইরে থেকে শান্ত ক্লুই ভেতর থেকে পুরো প্যানিক মোডে চলে গেল। আমি তার গলার আওয়াজ শুনছিলাম। তখনই আমি ক্যাজুয়ালি জেড পেন্ডেন্টটা খুলে ফেললাম, আর হঠাৎ সবকিছু একদম সাইলেন্ট হয়ে গেল। আমি থেমে গেলাম। এটা কি কোইন্সিডেন্স ছিল? আমি পেন্ডেন্টটার দিকে দেখলাম, তারপর আবার পড়ে নিলাম। তবুও কোনো আওয়াজ নেই। ক্লুই নোটিস করল, কি হলো? কিছু না, আমি মাথা নাড়লাম। সত্যি কি পেন্ডেন্টের কানেকশন ছিল? আমি আবার পেন্ডেন্ট খুলে ফেললাম, আর বেডে উল্টো হয়ে শুয়ে পড়লাম। ড্যাড আজ বিশেষভাবেই পেন্ডেন্টার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। বলছিলেন এটা আমাদের দুজনের জন্য ভালো। তাই আমার একটু ডাউট হচ্ছিল, কিন্তু এখন এক্সপেরিমেন্ট করার টাইম ছিল না। তখনই আমি অনুভব করলাম, মাসাজ অয়েল লাগানো তার সফট আর গরম হাত আমার কাঁধে চেপে বসল। আমি রিফ্লেক্সে একটু টেন্স হয়ে গেলাম। ক্লুই আস্তে করে বলল, রিল্যাক্স। আনকমফোর্টেবল লাগছে? নাকি আমার টেকনিক ভালো? আমি আগে মমের জন্যও করতাম। তার গলার আওয়াজে দিনের বেলার সেই ঠান্ডা ভাবটা ছিল না, খুব নরম আর হালকা লজ্জা ভাব লাগছিল। কিন্তু এখনও আমি তার এনার ভয়েস শুনতে পাচ্ছিলাম না। আমি পেন্ডেন্টার দিকে তাকালাম,